লাগে। কোন ছেলেটা মানে কি, কটা ছেলের সাথে ঘুরে এমে, তাই বিরক্ত হয়ে বলল, যে ছেলেটার সাথে হাসতে হাসতে গেট পর্যন্ত এলি, কে ও? স্নিগ্ধা হেসে বলল, ও আচ্ছা, ওর কথা বলছো? ও তো আমার ক্লাসমেট। রিক ভ্রুকুচকে সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, তো ক্লাসমেট এমন কি জোক শোনালো যে হাসতে হাসতে গায়ে ঢলে পড়ছিলি? স্নিগ্ধা এবার নিজেও বিরক্ত হয়ে রিকের দিকে তাকিয়ে বলল, আজব, গায়ে ঢলে পড়বো কেন? হ্যাঁ, ও ক্লাসে হওয়া একটা ঘটনা নিয়েই কথা বলছিলাম। রিক বিড়বিড় করে বলল, হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছিলাম। স্নিগ্ধা এবার হাত ভাঁজ করে সিটে হেলান দিয়ে বলল, আচ্ছা, তোমার তাতে কি বলো তো? স্নিগ্ধার প্রশ্নে রিক নিজেও চমকে গেল। ঠিকই তো, ওর কি সমস্যা এতে? ও কেন এত প্রশ্ন করছে, এত রাগ করছে? স্নিগ্ধার যা খুশি করুক, ও এসব নিয়ে ও কেন ভাবছে? তবুও পরিস্থিতি সামাল দিতে বলল, থাকিস তো আমাদের বাড়িতেই, উল্টাপাল্টা কিছু করলে দায়িত্ব সে আমাদের ঘাড়ই পড়বে, তাই না? স্নিগ্ধা কিছু বলল না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রিকো কিছু না বলে ঘুরে ভ্রু কুচকে ড্রাইভিং এ মনোযোগ দিল। আজকে অফ ডে, তাই আজিয়ান বা অনিমা কেউই আর অফিসে যায়নি। বিকেলে আজিয়ান নিচে নেমে এসে দেখে মিস্টার অ্যান্ড মিসেস আবরার সোফায় বসে আছে। আজিয়ান হেসে সোফায় গিয়ে বসে বলল, কি ব্যাপার মিস্টার আর মিসেস, কি নিয়ে এত মিটিং চলছে শুনি? মানিক আবরার বললেন, এই যে রকস্টার বাবু, খুব তো বউ নিয়ে চলে এলে, এবার তো সত্যি সত্যি বিয়েটা করতে হবে নাকি? মিসেস আবরারও সম্মতি জানিয়ে বললেন, দেখ তোর ফুপিমণি কি সব বলে গেল। হ্যাঁ জানি যে কে কি বললো না বললো এতে তোর কিচ্ছু আসে যায় না, ইনফ্যাক্ট আমাদেরও যায় আসে না, কিন্তু তোকে কেউ কিছু বলার সাহস না পেলেও অনিমাকে কেউ ছেড়ে দেবে না। ওকে রোজ বাইরে বেরোতে হয়, তুই তো জানিস আমাদের সমাজটা কেমন, আর ওকে কি কি শুনতে হতে পারে। আজিয়ান এবার চুপচাপ কিছুক্ষণ ভাবল, তারপর ওনাদের দিকে বলল, ইউ রাইট, বাট এখন যে পরিস্থিতি তাতে বিয়ের মতো ঝামেলা করে সময় নষ্ট করা যাবে না। এখন প্রতিটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তোমাদের তো বলেছি তাই না? মানিক আবরার বললেন, বুঝতে পেরেছি। বিয়েটা আপাতত নয় বা করলে, বাট এঙ্গেজমেন্টটা হয়েছে ভালো না? আজিয়ান মুচকি হেসে বলল, ফাইন, তোমরা চাইলে তাই হবে। মিসেস আবরার খুশি হয়ে বললেন, তাহলে ডেট ফিক্সড করে ফেলি। মানিক আবরার উপরের দিকে তাকিয়ে বললেন, কিন্তু যাকে নিয়ে এত কথা, সে কোথায়? মামুনি কোথায় আদ্রিয়ান? আজিয়ানও একবার উপরের দিকে তাকিয়ে বলল, একটু ঘুমোচ্ছে, আসলে আমি জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি, দুপুর থেকে অসুস্থ ছিল। মিসেস আবরার উত্তেজিত হয়ে বললেন, কি বলছিস, কি কি হয়েছে? আজিয়ান ওনাদের আশ্বস্ত করে বলল, আরে এত হাইপার হওয়ার কারণ নেই, আসলে একটু মাথা ব্যথা করছিল, শরীরে গরম ছিল হালকা, এমনিতেই সহজে ছুটি পায় না। মাঝখানে কয়েকদিন এত প্রেশার গেছিল ওর উপর দিয়ে, তারপরও হেলথ কন্ডিশনও ভালো নেই, যৌন না করলে একটু রেস্ট করতে চায় না। মিসেস আবরার উপরের দিকে একবার তাকিয়ে বললেন, থাক ঘুমোক, আজ ওকে আর নিচে নামতে দিস না। সন্ধ্যার পর কফি পাঠিয়ে দেবো উপরে, ভালো একটা ঘুম দিয়ে কফি খেলে ভালো লাগবে ওর। আজিয়ান কিছু না বলে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ওর মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, এটা ভেবে যে একজন পুরুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো মা আর স্ত্রী, একজন জন্মদাত্রী আর একজন জীবন সঙ্গিনী। আর ওর জীবনের এই দুজন মানুষেরই কোনো তুলনা হয় না। এরা দুজনেই নিজের জায়গায় একেবারে পারফেক্ট আর অসাধারণ। এরকম মা আর স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের জন্যই একটা ভাগ্যের ব্যাপার। মিস্টার রঞ্জিত ঘরে বসে ল্যাপটপে কাজ করছিলেন। রিক দরজার কাছে এসে বলল, ড্যাড, আসবো? মিস্টার রঞ্জিত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে চশমা ঠিক করে রিকের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ এসো। রিক ভিতরে ঢুকে মিস্টার রঞ্জিতের বরাবর বেডে বসল। মিস্টার রঞ্জিত রিকের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? রিক একবার দরজার দিকে তাকিয়ে আবারও মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বলল, মামাকেও ডেকেছে, মামা আসুক তারপরে বলছে।
মিস্টার রঞ্জিত কিছু না বলে কাজে মন দিল। কিছুক্ষণ পর কবির শেখ এসে বেডের এক সাইডে বসে বললেন, বাবাই কিছু বলবে বলেছিলে? রিক এবার দুজনের দিকে তাকিয়ে বলল, হাসান কোতোয়ালের আর্টিকেলটাতে যে 5 জন জার্নালিস্ট কাজ করতেন তার মধ্যে একজন তোমাদের হয়ে কাজ করত, সে কে? মিস্টার রঞ্জিত ভ্রু কুঁচকে বলল। সেটা জেনে তুমি কি করবে? রিক এবার বিরক্ত হয়ে বলল, কারণ আদ্রিয়ান ওই 4 জনকে খুঁজছে, আর খুঁজে পেতেও ওর বেশি সময় লাগবে না। আর পেট থেকে কথা বের করতে ও খুব ভালো করে জানে, তাই তোমাদের ভালোর জন্যই বলছি আর কি। কবির শেখ একটু চিন্তিত কণ্ঠে বলল, যদি ওকে খুঁজে পায় তো একটা সমস্যা হয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ একজন সাক্ষীও। রিক কবির শেখের দিকে তাকিয়ে বলল, এই জন্যই তো বললাম সব তোমাদের, এবার দেখো কি করতে পারো। মিস্টার রঞ্জিত চৌধুরী বললেন, কবির, আতাউর কোথায় আছে এখন? যত তাড়াতাড়ি সম্ভব ওকে দূরে পাঠিয়ে দাও। কবির শেখ থুতনির নিচে হাত দিয়ে কিছু একটা ভাবতে ভাবতে বললেন, শুধু দূরে নয়, আতাউরকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে, নইলে ব্যাপারটা রিস্ক হয়ে যাবে। রিক ভ্রু কুঁচকে বলল, তার মানে জার্নালিস্ট আতাউর রহমান তোমাদের কাছে হাসান কোতোয়ালের আর্টিকেলের ইনফরমেশনগুলো লিক করতো? কবির শেখ মাথা হালকা নেড়ে বললেন, ও আমাদের কাছে সমস্ত সিকিউরিটি নিউজ লিক করতে, আর তার বদলে আমরা ওকে টাকা দিতাম। রিক এবার লম্বা একটা শ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, বুঝলাম। কবির শেখ উঠে দাঁড়িয়ে রিকের দিকে তাকিয়ে বললেন, চোখ কান খোলা রেখে ওদের সাথে থাকো। আদ্রিয়ান আবরার জোহারের কিন্তু খুব চালাক, ওর নজর এড়িয়ে কাজগুলো করা কিন্তু খুব কঠিন। রিকো উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলল, আমি জানি সেটা। এটুকু বলেই রিক চলে গেল মিস্টার রঞ্জিতের রুম থেকে। মিস্টার রঞ্জিত আর কবির শেখ নিজেদের ভাবনায় ব্যস্ত হয়ে পড়লেন। কারো আলতো ডাকে অনিমার ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে মিসেস আবরার মুচকি হেসে তাকিয়ে আছে ওর দিকে, আর আদ্রিয়ান পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। অনিমা আস্তে করে উঠে বসে চুলগুলো হাত দিয়ে ঠিক করে বলল, কি হয়েছে মা, কিছু বলবে? আমাকে ডেকে নিতে। মিসেস আবরার অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কেমন লাগছে এখন? অনিমা মুচকি হেসে বলল, আমার আবার কি হবে, আই এম সুপার ফিট। আদ্রিয়ান এবার এসে বেডে বসতে বসতে বলল। অনিমা মুখ ফুলিয়ে আদ্রিয়ানের দিকে একবার তাকিয়ে তারপর মিসেস আবরারের দিকে তাকিয়ে বলল, দেখেছো মা, তোমার ছেলে কিভাবে আমাকে টিচ করছে। মিসেস আবরার আদ্রিয়ানের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আই একদম আমার মেয়েকে টিস করবি না। আদ্রিয়ান ওর হাতে রাখা আপেলটা মুখের সামনে ঘোরাতে ঘোরাতে বলল, হ্যাঁ সেই বাড়ি তোমাদের, ঘর তোমাদের, আমার বউটাও তোমাদের, আমার আর কি আছে বলো, সবই তোমাদের। আমি তো মঙ্গলের গ্রহ থেকে এখানে পিকনিক করতে এসে অ্যাক্সিডেন্টলি তোমাদের ঘরে ডেলিভারি করে গেছি। কপাল কপাল। এই জন্য কে যেন বলেছিল বেশি মিষ্টি মেয়েদের বউ করে ঘরে আনতে নেই, তাদের ছেলেরা মিষ্টির বক্স হয়ে যায়। বলেই আপেলে বাইট করল। অনিমা আর মিসেস আবরার মিটমিটিয়ে হাসছে আদ্রিয়ানের কথায়। মিসেস আবরার টি টেবিল থেকে কফির মগটা অনিমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খেয়ে নে, ভালো লাগবে। অনিমা কফির মগটার দিকে তাকিয়ে অসহায় ভাবে বলল, তুমি কেন আনতে গেলে, আমি তো পারতাম। মিসেস আবরার রাগী কণ্ঠে বললেন, মারবো টেনে এক থাপ্পড়। এই শরীর নিয়ে উনি রান্নাঘরে যাবেন, শখ কত। চুপচাপ কফিটা খা, আমিও যাই তোর বাবাকে চা দিতে। বলে মিসেস আবরার চলে গেলেন ওখান থেকে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো ও এক মনে আপেল খাচ্ছে। অনিমা কিছু না বলে কফির মগটা নিয়ে চলে গেলেন ব্যালকনিতে। ব্যালকনির রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে নিজের কফির মগে চুমুক দিতে লাগলো। কিছুক্ষণ পর পেছন থেকে ওকে আলতো করে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো আদ্রিয়ান। অনিমা একটু অবাক হলো, কারণ আদ্রিয়ান এমনিতে সবসময় ওর আশেপাশে থাকলেও এভাবে হুটহাট জড়িয়ে ধরে না। তবুও কিছু না বলে নিজের এক হাত আদ্রিয়ানের হাতের উপর দিয়ে রেখে চোখ বন্ধ করে ফেললো। আদ্রিয়ান স্লো ভয়েসে বলল, একটা গুড নিউজ আছে তোমার জন্য। অনিমা চোখ না খুলে মুখে হাসি রেখেই বলল,
সেটা কি? আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে বলল। আগামী শুক্রবার আমাদের এঙ্গেজমেন্ট। অনিমা আদ্রিয়ানের দিকে ঘুরে অবাক হয়ে তাকালো। আদ্রিয়ান অনিমার চুলগুলো কানে গুজতে বলল। ইয়েস জান পাখি। যদিও বাবা মা বিয়ের কথা বলছিল, বাট আমি না করেছি। এখন অন্য কিছুতে বেশি টাইম ওয়েস্ট করা ঠিক হবে না, তাই। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। আচ্ছা, এরপরে স্টেপ কি হবে? আদ্রিয়ান কিছু একটা ভেবে তারপর মুচকি হেসে বলল। তা জানি না, বাট যা হবে ভালোই হবে, ভরসা রাখো আমার উপরে। অনিমা নিচু কণ্ঠে বলল। বলে আবারও কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ যাবৎ অন্য কিছু ভাবছে ও। আদ্রিয়ান এগুলো কি করে রিকের মতো একটা মানুষের সিকিউরিটি ক্রস করে সুইডেনের একটা নির্জন দ্বীপে পৌঁছে যাওয়া, এত প্রমাণ জোগাড়, ওকে সেভ রাখা, কবিশেখ রঞ্জিত চৌধুরীর মতন পাওয়ারফুল মানুষদেরকে তোয়াক্কা না করা, এসব কি শুধুমাত্র একজন রকস্টারের পক্ষে সম্ভব? তবুও কিছু জিজ্ঞেস করে না ও আদ্রিয়ানকে, হয়তো এই আশায় যে একদিন আদ্রিয়ান নিজেই ওকে সব বলবে। আদ্রিয়ান, অনিমা, তীব্র স্নেহাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। স্নেহার বাবা মা গম্ভীর মুখ করে বসে আছে, আর স্নেহা এক সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তীব্র যদিও আসতে চায়নি, কিন্তু অনিমা আর আদ্রিয়ান মিলে জোর করে নিয়ে এসেছে ওকে। স্নেহার বাবা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। আরে তোমরা কিছু নিচ্ছ না কেন? আদ্রিয়ান স্নেহার বাবার দিকে তাকিয়ে বলল। এইসব ছাড়ুন, আপনি তো জানতেন যে স্নেহা তীব্র একে অপরকে ভালোবাসে, তবুও নিজের জেদটাকে টিকিয়ে রাখতে স্নেহার বিয়ে অন্য কারোর সাথে দিতে চেয়েছেন। সেটা কি ঠিক করেছেন বলুন? আদ্রিয়ানের কথাটা শুনে ভ্রু কুচকালো স্নেহার বাবা, তারপর একটা শ্বাস নিয়ে বলল। মেয়েটা আমার, ওর কিসে ভালো হবে আর কিসে খারাপ হবে সেটা আমি জানি। আমি যে ছেলেটা ঠিক করেছি সেটা যথেষ্ট ভালো। আদ্রিয়ান ওনার দিকে তাকিয়ে বলল। আর তীব্র, ওকে কোন দিক দিয়ে খারাপ মনে হলো আপনার? স্নেহার বাবা গম্ভীর কণ্ঠে বলল। ও শুধুমাত্র একজন জার্নালিস্ট। কথাটা শুনে তীব্র ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু আদ্রিয়ান ওর হাত ধরে আটকে নিয়ে স্নেহার বাবার দিকে তাকিয়ে বলল। তো স্যার, আপনার কি মনে হয় আপনার দেখা ছেলের সাথে স্নেহা ভালো থাকবে? স্নেহার বাবা একবার স্নেহার দিকে তাকিয়ে বললেন। অবশ্যই থাকবে। কি আছে ত্রিপর, শুধুমাত্র একটা জব ছাড়া? আমি যে ছেলেটা দেখেছি সে তার বাবার একমাত্র সন্তান। বাবার পর বিজনেসে ওই সামলাবে, কোনো রকম অভাব নেই। কি নেই ওখানে? তীব্র কিছু বলবে তার আগেই আদ্রিয়ান বলল। ভালোবাসা আছে স্যার, ওখানে কি স্নেহা ওর ভালোবাসা পাবে? হ্যাঁ স্যার, ওরা একে অপরকে ভালোবাসে, এটা কি যথেষ্ট নয়? এমন তো নয় তীব্র বেকার। তীব্রর কাছে স্নেহার সমস্ত রকম ভরণ পোষণের ক্ষমতা আছে। তাহলে সমস্যা কোথায়? জানি এই ছেলেটার ফিউচার তীব্রর থেকে বেশি উন্নত, কিন্তু আপনার মেয়ে তীব্রর কাছে বেশি ভালো থাকবে, তাই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। অনিমা স্নেহার বাবার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ আঙ্কেল, তীব্র আর স্নেহা একে অপরের সাথে খুব ভালো থাকবে। আর ভালো থাকার জন্য প্রচুর টাকা থাকার প্রয়োজন পড়ে না, শুধু ভালোবাসা থাকতে হয়। সেটা ওদের দুজনের মধ্যে আছে আঙ্কেল। স্নেহাও আপনাকে খুব ভালোবাসে, তাই আপনার কথা ভেবে আপনার কথা অমান্য করবে না বলে নিজে এত কষ্ট পেয়েও আপনার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আপনারও তো উচিত, তাই না, স্নেহার ভালো থাকার কথা? আদ্রিয়ান আবারও বলল। তবে আঙ্কেল, কোনো কিছু ভাবার আগে এটা মাথায় রাখবেন যে কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, নিজের জেদ নাকি নিজের মেয়ের খুশি। স্নেহার বাবা কিছুক্ষণ চুপ করে বসে ভাবলেন, তারপর স্নেহার মায়ের দিকে তাকালেন, তারপর গলা ছেড়ে বললেন। ঠিক আছে, আমার মেয়ে যদি ত্রিপর কাছে ভালো থাকে তাহলে থাক, ওর সাথেই ত্রিপর বিয়ে হবে। আর হ্যাঁ, আমি মন থেকেই বলছি কথাটা। সকলের মুখেই হাসি ফুটে উঠল, শুধু তীব্রবাদে। ও এখনো গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। অনিমা উঠে গিয়ে স্নেহাকে জড়িয়ে ধরল। স্নেহার বাবা তীব্রর কাছে গিয়ে বললেন। যা বলেছি তার জন্য কিছু মনে করো না বাবা, আসলে মেয়েকে আরামে রাখার আশা করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে মেয়ে কোথায় ভালো থাকবে, সুখে থাকবে। তীব্র মুখে হালকা হাসি ফুটিয়ে বলল। ইটস অল রাইট আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল। আঙ্কেল, আপনি হয়তো জানেন না যে তীব্রর বাবা একজন বিজনেসম্যান। স্নেহার বাবা আর মা দুজনেই চমকে গেলেন। স্নেহার বাবা অবাক হয়ে বললেন। ত্রিপুর বাবা বিজনেসম্যান?
তাহলে জার্নালিস্ট মানে? আদ্রিয়ান মুখে হাসি রেখেই বলল, ইচ্ছে আঙ্কেল, জার্নালিজমের প্যাশন ছিল, তাই ওইটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে। যেমন আমি মিউজিকে, কারণ এগুলোতে আহামরি টাকা না পাওয়া গেলেও শান্তি পাওয়া যায়। স্নেহার বাবা বেশ লজ্জিত হলেন এসব শুনে। কি ভেবেছিল তীব্রকে, আর ও কি বেরোলো। এরপর সবাই একসাথে গল্পগুজব করতে শুরু করলেন। তীব্র এক্সকিউজ মি বলে গার্ডেন এরিয়ায় চলে গেল। অনিমা ইশারা করতেই স্নেহ পেছনে পেছনে গেল। গিয়ে দেখে তীব্র পকেটে হাত ঢুকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলের পানির দিকে। স্নেহা মুচকি হাসি দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো তীব্রকে। তীব্র বুঝতে পারলো এটা স্নেহা, তাই ছাড়ানোর চেষ্টা করতেই স্নেহা বলল, আই এম সরি। তীব্র পাত্তা না দিয়ে ছাড়তে নিলেই স্নেহা আবার বলল, এমন করো না প্লিজ। সরি বলছি তো আমি, আর এমন করব না। তীব্র এবার বিরক্ত হয়ে বলল, এমন কি আর করার দরকার আছে? স্নেহা মুখ ফুলিয়ে বলল, সরি বললাম তো। তীব্র স্নেহাকে ছাড়িয়ে নিয়ে ঘুরে ওর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ পারো তো সেটাই, যা খুশি তাই করে এরপর একটা সরি বললেই সব শেষ। স্নেহা এবার কিউট ফেস করে কান ধরে বলল, প্লিজ এবার মতো ক্ষমা করে দাও। দেখো সব ঠিক হয়ে গেছে তো এখন, বাবা মাও মেনে নিয়েছে। ইটস টাইম টু সেলিব্রেট। প্লিজ রাগ করে থেকে মোমেন্টটা নষ্ট করো না প্লিজ। তীব্র কোমরে হাত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে চোখ সরিয়ে বিড়বিড় করে বলল, সাচ আ ড্রামা কুইন। স্নেহা হেসে দিয়ে তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরল। তীব্র আর নিজের রাগ ধরে রাখতে পারল না। ও হেসে দিয়ে জড়িয়ে ধরল স্নেহাকে। এত বছরের ভালোবাসা আজ সার্থক হলো। এখন আর ওদের মধ্যে কোনো বাধা নেই, আছে শুধু ভালোবাসা আর অফুরন্ত ভালোবাসা। অনেকক্ষণ কথাবার্তা বলে স্নেহাদের বাড়ি থেকে ফিরে আসার সময় স্নেহা আর তীব্র দুজনে আদ্রিয়ান আর অনিমাকে হাত করে ধন্যবাদ জানালো, কারণ এইসবের পেছনে পুরো কৃতিত্বটাই ওদের দুজনের। ওখান থেকে বেরিয়ে তীব্র ওর গাড়ি করে নিজের বাড়ি চলে গেল। আদ্রিয়ান আর অনিমাও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে অনেকক্ষণ দুজনেই চুপচাপ ছিল। কিছুক্ষণ পর অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। আদ্রিয়ান ভ্রু কুচকে একবার অনিমার দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, হঠাৎ থ্যাঙ্কস কেন? অনিমা সিটে হেলান দিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনার জন্যই আজ সবটা সম্ভব হলো। আপনি স্নেহার বাবাকে ওভাবে না বোঝালে উনি বুঝতেই পারতেন না, সো থ্যাঙ্কস। আদ্রিয়ান হালকা হাসলো অনিমার কথায়, তারপর বলল, আমার মধ্যে আমার বা তোমার বলে কোনো শব্দ নেই, সবটাই আমাদের। কারণ সবকিছুই তোমার আর তোমার সবকিছুই আমার। ইনফ্যাক্ট তুমি আমার আর আমি পুরোটাই তোমার। এইটুকু বলে অনিমার দিকে তাকাতেই অনিমার সাথে সাথেই চোখ সরিয়ে নিল। আদ্রিয়ানের কথাগুলো শুনে ওর হার্ট তীব্র গতিতে বিট করা শুরু করে দিয়েছে, তাই আর আদ্রিয়ানের দিকে তাকালো না। ও বাইরের দিকে তাকিয়ে রইল, আর আদ্রিয়ান মুচকি হেসে ড্রাইভিং এ মনোযোগ দিল। আবরার মেনশন আজ খুব চমৎকার করে সাজানো হয়েছে। চারপাশটা বিভিন্ন রঙের লাইটিং এর আলোয় ঝকঝক করছে, খুব চমৎকার লাগছে দেখতে। বিভিন্ন অতিথি, ফিল্ম এন্ড মিউজিক ইন্ডাস্ট্রির মানুষ এসেছে, আর তার সাথে মিডিয়ার লোকেরা তো আছেই। প্রায় সব নিউজ কোম্পানির রিপোর্টাররাই উপস্থিত এখানে। একজন এত বড় সিঙ্গারের এঙ্গেজমেন্ট বলে কথা। মিস্টার এন্ড মিসেস আবরারও খুব ব্যস্ত আছে বিভিন্ন কাজে। আদিব, আশিস, তীব্র ওরা গেস্টদের ওয়েলকামিং করছে আর সামলাচ্ছে তাদের। আশিস হাসি মুখে সব কাজ করলেও ওর মুখে বিষণ্ণতা স্পষ্ট। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সেই দুষ্টু স্বভাবের ছেলেটা যেন আজ পাল্টে গেছে। সবাই ব্যাপারটা বুঝতে পারলেও ইচ্ছা করে কিছু বলছে না, কারণ ওর একটা শিক্ষা হওয়া দরকার আছে। আদ্রিয়ান আর রিক দুজনে গেস্টদের সাথে কথা বলছে। আদ্রিয়ান আজকে পুরো ফর্মাল ড্রেস পরেছে, ব্ল্যাক কোট, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট আর রেড টাই। হঠাৎ করে অনিমা আসার অ্যানাউন্সমেন্ট করতেই সবার দৃষ্টি সিঁড়ির দিকে চলে গেল। আদ্রিয়ান আর রিক দুজনেই একসাথে সিঁড়ির দিকে তাকিয়ে দুজনের চোখই আটকে গেল সেখানে।
অনিমা হোয়াইটের মধ্যে সিলভার স্টোনের সুন্দর একটা লেহেঙ্গা পরেছে। তেমন গর্জিয়াস কোনো সাজ না সাজলেও সিলভার স্টোনের হালকা কিছু অর্নামেন্টস পরেছ, তাতেই অসাধারণ লাগছে ওকে দেখতে। ওর এক পাশে স্নিগ্ধা, আরেক পাশে অরমিতা, আর পেছনে স্নেহা দাঁড়িয়ে আছে। আজিয়ানের তো হার্ট বেরিয়ে আসার উপক্রম হয়েছে, আর রিকো এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল আর সরিয়ে নিল। অনিমার দিকে ওভাবে তাকানোর অধিকার তো ওর নেই, সে অধিকার শুধু আজিয়ানের। এসব ভেবে নিজেকে শক্ত করার বৃথা চেষ্টা করতে লাগলো ও। আদ্রিয়ান মুচকি হেসে সিঁড়ির কাছে গিয়ে অনিমার দিকে হাত বাড়িয়ে দিল। অনিমা কয়েক সেকেন্ড আদ্রিয়ানের হাতের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে হাত ধরল। সকলেই খুব জোরে হাততালি দিয়ে উঠল। এরপর অনিমার হাত ধরে আদ্রিয়ান ওকে সেন্টারে নিয়ে গেল। এখন রিং পরানো হবে, তাই সবাই এক জায়গায় ভিড় করে দাঁড়ালো। আদ্রিয়ান সকলের সামনে অনিমার সামনে হাঁটু ভেঙে বসলো। সাথে সাথেই কোলাহলপূর্ণ পরিবেশটা শান্ত হয়ে গেল। অনিমাও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ওর দিকে রিংটা এগিয়ে দিয়ে বলল, প্রথম তোমাকে দেখেছিলাম মোমবাতির আবছা হলদে আলোতে, ভেজা চুল, মুখে জমা বিন্দু বিন্দু পানি। এক অদ্ভুত সৌন্দর্য বিরাজ করেছিল তোমার মধ্যে, কিন্তু প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি বলবো না, তবে মুগ্ধ হয়েছিলাম। এরপর তোমার অনেস্টি, কাইন্ডনেস এবং স্পেশালি তোমার ইনোসেন্সে আমাকে ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল করে দিচ্ছিল। আর এরপরে ধীরে ধীরে বুঝতে পারি যে ভালোবাসি আমি তোমাকে, কিন্তু শুরুতে বলিনি, না ভয় বা সংকটের জন্য নয়, ইচ্ছে করছিল না বলতে। তবে এখন তুমি আমার জীবনে সেই অংশ হয়ে গেছো যাকে ছাড়া নিঃশ্বাস নেওয়ার কথাও ভাবতে পারি না আমি। আমার হৃৎপিণ্ড তুমি, আর আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনও তুমি। বর্ষণের সেই রাতকে আমি কোনোদিন ভুলতে পারবো না, কারণ আমার জীবনে সেই রাতে তুমি এসেছিলে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন মাই লাইফ। খুব ভালোবাসি আমি তোমাকে, আর তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই আমি। আজ আমার পরিবার, বন্ধু, মিডিয়া সকলের সামনে তোমার কাছে জানতে চাইছি, উইল ইউ ম্যারি মি জান পাখি? কারো মুখে কোনো কথা নেই, সবাই নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। অনিমার চোখ দিয়ে ওর অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কখনো ভাবেনি যে কেউ ওকে এভাবে সত্যি এতটা ভালোবাসবে, এতটা ভালোবাসা ওর পাওনা ছিল। অনিমা মুচকি এসে আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ইয়েস আই উইল। আদ্রিয়ানও হেসে ওকে রিং পরিয়ে ওর হাতে একটা কিস করে উঠে দাঁড়ালো। এরপর অনিমাও আদ্রিয়ানকে রিংটা পরিয়ে দিল। আদ্রিয়ানকে যে রিংটা পরানো হয়েছে সেটা অনিমা নিজের টাকা দিয়েই কিনেছে, নিজে পছন্দ করে কিনেছে সে। আদ্রিয়ান অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সকলেই জোরে হাততালি দিল। রিক এক দৃষ্টিতে তাকিয়েছিল ওদের দিকে, আর অনিমাকে প্রথম দেখা সেই দিনটার কথা ভাবছিল। হাততালির আওয়াজে হুঁশ এলো ওর। নিজেকে সামলে নিয়ে নিজেও হাততালি দিতে লাগলো। ভালোই ভালোই ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। এরপর প্রেস কনফারেন্স হলো। আদ্রিয়ানকে গান করতে হলো। আদ্রিয়ানেরই নিজেকে সামলে নিয়ে নিজেও হাততালি দিতে লাগলো। ভালোই ভালোই ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। এরপর প্রেস কনফারেন্স হলো। আদ্রিয়ানকে গান করতে হলো। আদ্রিয়ানেরই এক গানে অনিমা আর আদ্রিয়ান কাপল ডান্স করলো। রিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে, কিছুতেই নিজেকে সামলাতে পারছে না সে। এক অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর মধ্যে। রিকের এই অস্থিরতা কারো চোখে না পড়লেও স্নিগ্ধার চোখে ঠিকই পড়েছে। গভীর রাতে রিক ওদের বাড়ির ছাদে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। চারপাশের পরিবেশটা নিস্তব্ধ হয়ে আছে। এই পরিবেশেও কোথা থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোথাও একটা চাপাও পড়ে যাচ্ছে। কিছু কিছু যন্ত্রণা থাকে যেটা খুব অসহ্যকর হয়, যা কারো কাছে প্রকাশ করা যায় না, কাউকে বলা যায় না। একা একাই গুমড়ে মরতে হয় ভেতর থেকে, সেটাও গোপনে, কারণ কারোর সামনে সেই কষ্ট যন্ত্রণা প্রকাশ করাটাও যে অন্যায়। স্নিগ্ধার ছাদে এসে দেখে যে রিক এক কর্নারে বসে আকাশ দেখছে। স্নিগ্ধার মনে হয়েছিল যে রিক ছাদেই থাকবে, তাই এসেছে সে। আস্তে আস্তে রিকের কাছে গিয়ে রিকের পাশে গিয়ে বসলো। পাশে কারো উপস্থিতি টের পেয়ে রিক তাকালো। তাকিয়ে স্নিগ্ধাকে দেখে কিছু না বলে আবারও সামনে তাকিয়ে বলল, ঘুমোসনি এখনো? স্নিগ্ধার সামনের দিকে তাকিয়ে বলল, তুমিও তো ঘুমাওনি।
রিক কিছু না বলে চুপ করে রইল। রিকে চুপ করে থাকতে দেখে স্নিগ্ধা নিজেই বলল, আচ্ছা, তুমি তো হসপিটালে জয়েন করতে পারো তাই না? কেন করছো না? ডাক্তারি তো তোমার প্যাশন ছিল, সার্জারিতে কত পারফেক্ট ছিলে তুমি। রিক আকাশের দিকে তাকিয়ে স্থির গলায় বলল, পেনশন ছিল, কিন্তু কিছু কিছু সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে শখ বা নেশা কোনোটাই পূরণ করতে ইচ্ছে করে না। আমারও আর ডাক্তারি করার কোনো ইচ্ছা অবশিষ্ট নেই। ইনফ্যাক্ট কোনো কিছুর ইচ্ছেই আর নেই। তবে হ্যাঁ, যদি কোনো দিন এমন কোনো পরিস্থিতি এসে পড়ে আমার ওটিতে ঢোকাটা খুব বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে, সেই দিন আমি আবারও ওটিতে ঢুকবো আর সার্জারিও করব। রিকের কথার কোনো উত্তর দিল না স্নিগ্ধা। একটা শ্বাস ফেলে বলল, আদ্রিয়ান আর অনিমাকে একসাথে দেখলে তোমার খুব কষ্ট হয় তাই না? রিক হালকা হেসে বলল, আজব, কষ্ট কেন হবে? এখানে কষ্ট পাওয়ার কি আছে? স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার এই রূপটার সাথে আমি নতুন করে পরিচিত হলাম। এতটা কষ্ট চেপে রেখে মুখে এভাবে হাসি ফুটিয়ে রাখতে আমার রিকদা জানতো না। রিক এবার একটু শব্দ করে হাসলো। তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, কি সব পাগলের মতো বকছিস বলতো? আমার কোনো কষ্ট নেই রে। স্নিগ্ধা হালকা একটু হেসে বলল, তুমি সবার কাছে নিজের ইমোশনকে লুকাতে পারলেও আমার কাছে পারবে না, এটা তুমিও জানো। আমি জানি তুমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছ। তুমি ভালোবাসো না ওকে? রিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাসে 7 বছর, 7 বছরের ভালোবাসা ও আমার। হ্যাঁ, এটা ঠিক যে ওর 2 হাত ধরে কখনো বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। বলতে চাইনি কখনো, ধরিয়ে নিয়েছিলাম ও শুধু আমার। ও কি চায়, ওর জীবনে কি চলছে, এসব নিয়ে মাথা ঘামাইনি কোনো দিন। আমি সবসময় ওকে নিয়ে ইনসিকিউর ফিল করতাম। অন্য কোনো ছেলের সাথে দেখলে, কাউকে ওর দিকে তাকাতে দেখলে ভীষণ ডেসপারেট হয়ে যেতাম। রাগ লাগতো আমার, ভয় করতো যে ও অন্য কারো হয়ে যাবে। তাই সেই রাগ, সেই ভয়ের বশে ওর গায়ে হাত তুলতাম। ও পালাতে চাইলেও ভয় লাগতো, যদি সত্যি চলে যায় তাহলে আমার কি হবে। তাই ওভাবে শাস্তি দিতাম যাতে ভয় পেয়ে হলেও আর না পালায়। কিন্তু তখন বুঝতে পারিনি যে ভালোবাসা জোর করে নয়, ভালোবেসে আদায় করতে হয়। এটা তো আদ্রিয়ান আমাকে শিখিয়েছে। কিন্তু দুঃখ একটাই, ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু ভালোবাসাকে ভালো রাখতে পারিনি। ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বটা কি সেটাই বুঝতে পারিনি। আর যখন বুঝতে পেরেছি, ইটস টু লেট। তবে বিশ্বাস করো স্নিগ্ধ, আমি ওকে ভালো রাখতে না পারলেও আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না রে। সত্যি ভালোবাসি আমি ওকে, খুব ভালোবাসি। আর ভালোবাসলে যে পেতে হবে তার তো কোনো মানে নেই, সেটাও বুঝতে শিখে গেছি আমি। আমি এতেই খুশি যে ও আদ্রিয়ানের সাথে ভালো আছে, আরও ভালো আছে। এইটুকুই আমার ভালো থাকার জন্য যথেষ্ট। ও আমার সাথে থাকবে না ঠিকই, কিন্তু আমার মনে সারা জীবন থাকবে। শুধু যন্ত্রণা হচ্ছে এটা ভেবে যে কোনোদিন ওকে বললাম না যে আমি তোমাকে ভালোবাসি। আর যখন বলতে চাই তখন সেটা বলার আর কোনো অধিকার নেই আমার। রিক অনেক চেষ্টা করেও চোখের কোণের জলটা আর আটকে রাখতে পারল না। স্নিগ্ধা রিকের কাঁধে হাত রাখতেই রিক স্নিগ্ধাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল। রিককে তো স্নিগ্ধা কাঁদতেই দেখে না, সেই জায়গায় এভাবে কাঁদতে দেখে স্নিগ্ধার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ও কাঁদছে নিঃশব্দে। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা তো ও জানে, আর তাকে অন্য কারোর সাথে দেখা তো আরো বেশি কষ্টকর। সেই কষ্টের পরিমাপ করা ওই ব্যক্তি ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। আদ্রিয়ান ওর রুমের সোফায় চুপচাপ বসে আছে। একটু আগে শাওয়ার নিয়ে এসেছে। চুপচাপ বসে বসে গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে ও। অনিমা কফির মগ নিয়ে আদ্রিয়ানের রুমে এসে দেখে আদ্রিয়ান চুপচাপ সোফায় বসে কিছু একটা ভাবছে। অনিমা দরজায় টোকা মেরে বলল, আসবো? অনিমার ডাকে আদ্রিয়ান ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে অনিমা দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ভ্রুকুচকে অনিমার দিকে তাকিয়ে বলল, আমার রুমে ঢুকতে তোমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, সেটা কতবার বলতে হবে অনি? অনিমা ভেতরে ঢুকে মুচকি হাসি দিয়ে বলল, সরি, আসলে আপনি কিছু একটা ভেবেছিলেন তাই আর কি। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, যাই হোক না কেন, আর কখনো এমন করবে না। আই ডোন্ট লাইক ইট।
অনিমা হালকা হেসে আদ্রিয়ানের পাশে বসতে বসতে বলল, আচ্ছা মিস্টার, সরি বলছি তো, আর হবে না। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে নিজেও হেসে দিল। তারপর অনিমার হাত থেকে কফির মগটা নিয়ে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, কাল সকালে বউয়ের সুইটস হাতে সুইটস কফি পেলে না গোটা দিনটাই ভালো হয়ে যায়। অনিমা একটা টেডি স্মাইল দিল আদ্রিয়ানের কথায়। একটু পর কিছু একটা ভেবে বলল, আচ্ছা, তো গভীরভাবে কি ভাবছেন বলুন তো? আদ্রিয়ান অনিমার দিকে এক পলকে তাকিয়ে একটা শ্বাস ফেলে আবারও সামনে তাকিয়ে বলল, এদিক যেমনই হোক না কেন, আর আগে যাই করে থাকুক না কেন, এটা কিন্তু সত্যি যে ওর তোমাকে খুব ভালোবাসতো আর এখনো বাসে। কথাটা শুনে অনিমা মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানি আমি সেটা, কিন্তু আমার কিছু করার নেই। উনি নাকি আমাকে দেখেছিলেন যখন আমার 18 বছর বয়স। আমার আব্বুকে যেদিন খুন করা হয়েছিল সেদিন, কিন্তু আমি দেখেছিলাম যখন আমার 20 বছর বয়স। উনি আমার লাইফে এন্ট্রিটাই এভাবে নিয়েছিল যে ওনার প্রতি ভয় ছাড়া কোনো অনুভূতি আমার কাজই করতো না। কি আর করতাম আমি? আমার এক একটা কদম ফেলতেও ভয় লাগতো, জানেন, যে কখন রিকের অপছন্দের কিছু করে ফেলবো আর কখন কি শাস্তির সম্মুখীন হতে হয়। আমার পরিস্থিতি তখন এমন ছিল যে কিছু ভাবতেই পারিনি আমি। মামুর অকারণে বকাঝকা করা, মামির কথায় কথায় গায়ে হাত তোলা, আর অর্ক ভাইয়া এমন একটা মানুষের সাথে একই বাড়িতে থাকা, যেই মানুষটা সুযোগ পেলে আমাকে, তার উপর রিকের ওইসব ব্যবহার, কিছু ভাবার মতো অবস্থাতেই ছিলাম না আমি। আমার মাথায় তখন শুধু এটাই ঘুরছিল যে কি করে এসবের থেকে মুক্তি পাবো। তখন শুধু সুস্থ স্বাভাবিক একটা জীবন পাওয়ার জন্য মরিয়া ছিলাম আমি। রিক আমাকে সত্যি ভালোবাসে, আমি সেটা সুইডেনে থাকা অবস্থাতেই একটু একটু করে বুঝতে পেরেছি। কিন্তু আমার তখন কিছু করার ছিল না, কারণ তখন অলরেডি আমি মানে ওনার ভালোবাসা বুঝতে পারলেও ওনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব ছিল না তখন আর। আমি হেল্পলেস ছিলাম আদ্রিয়ান, তবে সেলফিশ নই। অনেকেই হয়তো ভাবছে যে আমি শুধু নিজের স্বার্থটাই দেখেছি, নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিয়েছি, কিন্তু সত্যি তো এটাই যে আমার কাছে সেকেন্ড কোনো অপশনই ছিল না। বলতে বলতে কেঁদে দিয়েছে অনিমা। আদ্রিয়ান এতক্ষণ চুপচাপ অনিমার কথা শুনছিল, এবারও অনিমার চোখে মুছে দিয়ে বলল, তোমার নিজেকে এক্সপ্লেইন করার কোনো দরকার নেই অনি। আমি জানি তুমি কি আর কেমন, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। তাই প্লিজ নিজেকে আর অপরাধী ভাববে না। দেখবে রিকের জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে, আরো একদিন খুব ভালো থাকবে। অনিমা নিজেকে সামলে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান অনিমাকে বুকে জড়িয়ে ধরে চুপচাপ বসে রইল। রিকের জন্য ওর নিজেরও খারাপ লাগছে। রিকের কষ্টের পরিমাণ ও খুব ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। শুধু এটুকু প্রার্থনা করতে পারে যে রিক তার জীবনে খুব ভালো একজনকে পাক, যে ওকে খুব ভালোবাসবে। রিক, রঞ্জিত চৌধুরী আর কবির শেখ তিনজন বসে ব্রেকফাস্ট করছে। রঞ্জিত চৌধুরী রিকের দিকে তাকিয়ে বললেন, ওদিকের কি অবস্থা? আদ্রিয়ান নতুন করে কি প্ল্যান করেছে? রিক খাবার খেতে খেতেই বলল, করলে তো বলতামই, তোদের যেটুকু বলার সেটুকু বলেছে, যা দেয়ার তা তো দিয়েছে। কবির শেখ খাওয়া থামিয়ে দিয়ে রিকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপাতত কি করছে? রিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নিউজ তো দেখেছই যে কালকে ওদের এঙ্গেজমেন্ট হয়েছে, সেসব নিয়েই তো বিজি ছিল। কবির শেখ চামচ নাড়তে নাড়তে কিছুক্ষণ ভাবলেন, তারপর রিকের দিকে তাকিয়ে বলল, তুমি এসব মেনে নিচ্ছ? রিক বাঁকা হাসি দিয়ে বলল, মেনে কোথায় নিলাম মামা, সময় মতো আসল চালটা দেবো আমি। তবে হ্যাঁ, অনিমাদের নিউজ কোম্পানির হেডের সাথে যোগাযোগ রেখো। ওদের নিউজ পেপার বা চ্যানেলে কোনো নিউজ পাবলিশ করতে পারে, বি কেয়ারফুল। রঞ্জিত চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, ওরা বলেছে? রিক বিরক্ত হয়ে বলল, তো কি এমনি এমনি বলছি নাকি আমি? এবার প্লিজ একটু খেতে দাও আমায়। বলে রিক খাওয়ায় মনোযোগ দিল। ওনারা আবার কথা না বলে খেতে শুরু করলেন। আশিস বেশ কয়েকবার অনমিতাকে কল করেই যাচ্ছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল অনমিতা ফোন রিসিভ না করে কলটা কেটে দিচ্ছে। কিন্তু আজকে আশিসের নাছোড়বান্দা কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে। অরমিতা কল কাটতে কাটতে বিরক্ত হয়ে যাচ্ছে।
এবার সহ্য করতে না পেরে ফোনটা রিসিভ করে চড়া গলায় বলল, কি সমস্যা কি আপনার? কেন এভাবে বিরক্ত করে যাচ্ছেন আমাকে বলুন তো? ন্যূনতম লজ্জাবোধ নেই আপনার? এত অপমান করি তবুও পিছনে পড়ে আছেন। আশিস অস্থির হয়ে বলল, আরো আমি। অরুমিতা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ একদম। এই নাম ধরে আমাকে ডাকবেন না আর আমাকে বিরক্ত করবেন না। আশিস একটা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলল, অরুমিতা প্লিজ আমার কথা একটু শোনো। অরুমিতা বিরক্ত হয়ে বলল, বলার বা শোনার মতো কিছু আমাদের মধ্যে অবশিষ্ট নেই মিস্টার আশিস। আর এখন কি হয়েছে বলুন তো? আপনার ওইসব গার্লফ্রেন্ডরা কোথায়? ওদের সাথে ফ্লার্ট করে বোর হয়ে গেছেন বুঝি? তাই আবার আমার পিছনে পড়েছেন ফুর্তি করার জন্য? আশিসের খুব খারাপ লাগলো অরুমিতার কথায়, কিন্তু ওর এইসব কথা পাওনাই ছিল। এতে অরুমিতারও কোনো দোষ নেই, তাই নরম কণ্ঠে বলল, আরো আমি জানি যে আমি যেটা করেছি তারপরে তোমার এরকম ব্যবহার করা খুবই স্বাভাবিক। আমি জানি আমি অন্যায় করেছি আর নিজের ভুলটাও বুঝতে পেরেছি। প্লিজ ক্ষমা করে দাও আমায়। অরুমিতা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ক্ষমা করা? ক্ষমা করার আমি কে বলুন তো? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বা ক্ষোভও কিছু নেই। ইনফ্যাক্ট আমার লাইফে আপনি আর ভ্যাটারি করেন না। সো প্লিজ নিজেকে এতটা গুরুত্ব দিবেন না। রাখছি। বলে অরুমিতা ফোনটা রেখে দিল। না চাইতেও কেঁদে দিল ও। এই কয়েকদিনে আশিস ওর কাছে বারবার ক্ষমা চেয়েছে। অরুমিতা এখন বুঝেও গেছে আশিস সত্যি অনুতপ্ত, আর ও শুধরেও গেছে। কিন্তু যতবার ভাবে ওকে ক্ষমা করে সব মেনে নেবে, ততবার ওই দিনে সেই দৃশ্য আর আশিসের বলা কথাগুলো মনে পড়ে যায়, আর ও নিজেকে শক্ত করে পিছিয়ে আসে। আর এদিকে আশিস নিজের দুহাত দিয়ে মাথাটা চেপে ধরলো। এতটা কষ্ট এর আগে কোনোদিনও পায়নি ও। অরুমিতা যখন ওর ছিল তখন ওর গুরুত্ব সে বুঝতে পারেনি। যখন ওর ভুলের জন্য ছেড়ে চলে গেছে তখন বুঝতে পারলো যে ওর জীবনে অরুমিতা ঠিক কি ছিল। আনোয়ার হোসেন নিজের অফিস রুমে বসে কাজ করছে। হঠাৎ অনিমা এসে দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? আনোয়ার হোসেন অনিমার দিকে তাকিয়ে হেসে বললেন, আরে অনিমা কামিন। অনিমা গিয়ে ওখানে দাঁড়াতেই আনোয়ার হোসেন বললেন, বসো, কিছু বলবে মনে হচ্ছে। অনিমা চেয়ারে বসে ওনার দিকে তাকিয়ে বলল, স্যার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা ছিল। আনোয়ার হোসেন ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ বলো। অনিমা একটা শ্বাস ফেলে নিজেকে শক্ত করে বলল, স্যার আমি একটা আর্টিকেল প্রেজেন্ট করতে চাই, আর কপিটাও খুবই স্ট্রং আর ইম্পর্টেন্ট। আনোয়ার হোসেন এবার একটু নড়ে চড়ে বসে বললেন, কাকে নিয়ে? অনিমা একটু দৃঢ় কণ্ঠে বলল, মিস্টার রঞ্জিত চৌধুরীর এগেনস্টে। আনোয়ার হোসেন এবার অবাক হয়ে বললেন, তুমি সুস্থ মস্তিষ্কে বলছো তো কথাটা? অনিমা হালকা হাসলো, তারপর শক্ত কণ্ঠে বলল, একদম স্যার। আনোয়ার হোসেন দুই হাতের আঙুল একত্র করে বললেন, এর পরিণাম কি হতে পারে জানা আছে তোমার? অনিমা আনোয়ার হোসেনের কথায় একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার চেয়ে ভালো হয়তো ওনাকে আর কেউ জানে না স্যার। আনোয়ার হোসেন অনিমার দিকে তাকিয়ে বললেন, কবে জমা দিবে আর্টিকেলটা? অনিমা কিছু একটা ভেবে বলল, কালকেই স্যার। আপনি বললে আমি কালকেই জমা দিয়ে দিব। আনোয়ার হোসেন মুচকি হেসে বললেন, ঠিক আছে, ওটা যদি যুক্তিসঙ্গত হয় তো অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে। অনিমা হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসছি। বলে উঠে রুম থেকে সরে নিচের ডেস্কে চলে গেল অনিমা। অনিমা চলে যেতেই আনোয়ার হোসেন কাউকে একটা কল করলেন। কল রিসিভ করতেই আনোয়ার হোসেন বললেন, আপনি ঠিক ছিলেন স্যার, ওই মেয়েটা আপনার এগেনস্টে কালকে আর্টিকেল জমা দিতে চলছে। রঞ্জিত চৌধুরী বাঁকা হেসে বললেন, রাখছি, আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, নিয়ে নেবেন। বলে ফোনটা রেখে একটা শ্বাস ফেলে রিকার কবি শেখের দিকে তাকালেন উনি। তারপর বললেন, মেয়েটা কালকের মধ্যে আর্টিকেল জমা দেওয়ার কথা ভাবছে, তাই যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। কবি শেখ কিছু চিন্তা করতে করতে বললেন, আদ্রিয়ান থাকতে অনিমার কোনো ক্ষতি করা কারো পক্ষে সম্ভব হবে না, তাই সরালে দুটোকেই সরাতে হবে।
তো আজ রাতের মধ্যেই। রিক একটু আলসেমি ঝরে বাঁকা হেসে বললেন, ইতিহাস তাহলে তার পুনরাবৃত্তি করতে চলেছে। রঞ্জিত চৌধুরী একটা শ্বাস ফেলে বললেন, হয়তো তাই। তোমার কি মত? রিক খানিকটা শব্দ করে হাসল, তারপর হাসি থামিয়ে বলল, আমার মতো 7 বছর আগে আমার মতো নিয়েছিলে যে আজ নিচ্ছ। আমার কাজ ছিল তোমাকে সকল ইনফরমেশন দেয়া, আমি দিয়েছি। এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। কবি শেখ ভ্রুকুচকে বলল, অনিমাকে মেরে ফেললে তোমার কোনো আপত্তি নেই? রিক শক্ত কণ্ঠে বলল, না, নেই। কেন থাকবে? কোনো দিনও আমার ভালোবাসা বোঝেনি ও, কখনো আমার কষ্টটা ওর চোখে পড়েনি। অন্যকে ভালোবেসেছে, অন্যকে বিয়ে করছে, স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভেবেছে। আর এটুকুও বুঝে গেছি যে ও আমার হবে না, তাই ওকে আমি অন্য কারো হতেই দিব না। তোমরা তো জানোই, যে জিনিসের ওপর আমার নজর পড়ে, হয় আমি সেটাকে নিজের করে নেই, আর তা না হলে সেটার অস্তিত্বই শেষ করে দেই, যাতে অন্য কেউ সেটা না পায়। তাই অনিমাকেও মরতে হবে, আর ওকে তোমরা কেউই মারবে না, আমি নিজের হাতে মারব। আর আমি চাই অনিমার মৃত্যু আদ্রিয়ান নিজের চোখে দেখুক। বাকি যা খুশি করো তোমরা, আই ডোন্ট কেয়ার। বলে উঠে চলে গেল রিক। কবি শেখ ওনার সেই বিখ্যাত হাসিটা দিলেন। উনি ঠিক যেটা চেয়েছিলেন আজ সেটাই হচ্ছে। পুরো খেলাটাই সেভাবেই চলছে যেভাবে উনি চেয়েছিলেন। রঞ্জিত চৌধুরীর ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলেন উনি। এরপরে দুজনে মিলেই ছক তৈরি করলেন যে আজ রাতে কিভাবে কি করবেন। রাত 8টায় অনিমা অফিস থেকে বেরিয়ে তীব্র আর অরুমিতাকে বিদায় দিয়ে নিজের স্কুটির কাছে এসে যেই স্কুটিতে উঠতে যাবে, কেউ ওর কাঁধে হাত রাখলো। অনিমা পেছনে তাকাতেই দেখলো ওর চারপাশে মাস্ক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। অনিমা প্রচন্ড রকমের ভয় পেল তাদের দেখে। সাহায্যের জন্য চিৎকার করবে তার আগেই একজন লোক কাপড় দিয়ে ওর মুখ চেপে ধরলো। অনিমা কয়েক সেকেন্ড ছটফট করে পরে অজ্ঞান হয়ে গেল। লোকগুলো ওকে ধরে নিয়ে ওদের গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আজ যেন নিজের কাজ সেরে গাড়ি স্টার্ট করে বাড়ি ফিরছে, হঠাৎ ওর গাড়ির সামনে 3টা বড় গাড়ি এসে থামলো। গাড়িগুলো দেখে বাঁকা হাসলো আজিয়ান। তারপর গাড়ি থেকে নেমে গেল। আর ওই গাড়ি থেকেও কিছু লোক নেমে এলো। তার মধ্যে রঞ্জিত চৌধুরী, কবি শেখও আছেন। রঞ্জিত চৌধুরী বললেন, কি মিস্টার রকস্টার, সবসময় তো খুব অ্যাটিটিউড দেখাও, আর আজ এত রাতে একা একাই চলাফেরা করছো? তোমার তো শত্রুর অভাব নেই, একটু সতর্ক থাকবে তো, কখন কে অ্যাটাক করে বলা যায়। হ্যাঁ, কবি শেখ হেসে বললেন, যেমন এখন আমরা করব। আজিয়ান পকেটে হাত দিয়ে সিটি বাজাতে বাজাতে ওনাদের সামনে গিয়ে বলল, বাবা, হিস্টোরি রিপিটস ইটসেলফ। কথাটা শুনেছিলাম, আজ নিজ চোখে দেখেও নিলাম। আজ থেকে 7 বছর আগে এরকমই এক রাতে একজনের রাস্তায় এইভাবেই আটকানো হয়েছিল তাকে মারার জন্য, রাইট? তবে 3টে পার্থক্য আছে। 1, সেদিন বৃষ্টি ছিল, আজ নেই। 2, আমি নেমে আপনাদের মুখোমুখি হলেও সেদিন উনি গাড়ি কিউটার্ন করে শর্টকাট নিয়েছিলেন, কারণ ওনাকে ওনার মেয়েকে বাঁচাতে হতো। আর 3, উনি ছিলেন জার্নালিস্ট আর আমি রকস্টার। আর কি যেন বললেন? আমি একা? জাস্ট আ মিনিট। বলে আজিয়ান কাউকে একটা মিসড কল দিতে সাথে সাথে 4টা গাড়ি এসে থামলো। আর সেখান থেকে লোক বেরিয়ে এলো। আজিয়ান বাঁকা হেসে বললেন, আপনাদের এখনো মনে হয় আমি একা? কবি শেখ আর মিস্টার রঞ্জিত দুজনেই হাসলেন। ওদের হাসি দেখে আজিয়ান ভ্রু কুচকালো, কারণ হাসির কারণটা ওর অজানা। কবি শেখ এগিয়ে এসে বললেন, আমাদের মারার কথা বাবার আগে এটা দেখে নাও। বলে আজিয়ান সামনের মোবাইলের স্ক্রিনটা তুলে ধরলো। স্ক্রিনে তাকিয়ে আজিয়ান অবাক হয়ে গেল, কারণ একটা চেয়ারে অনিমা হাত মুখ বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে আছে। রঞ্জিত চৌধুরী এগিয়ে এসে বাঁকা হেসে বললেন, এখন যদি এখানে আমাদের কিছু হয় তাহলে ওখানে তোমার অনিমা মরবে। কি সেটা চাও তুমি? হ্যাঁ। আজিয়ান রাগী চোখে ওনাদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ছেড়ে দিন ওকে। কবি শেখ হেসে বললেন, আরে এত তারা কিসের রকস্টার বাবু, একটু সবর করো। যদি চাও যে অনিমা বেঁচে থাকুক তো কোনো রকম টাল বাহানা না করে আমাদের সাথে চলো। আজিয়ান একটা শ্বাস ফেলে পেছনে তাকিয়ে ওর লোকদের চলে যেতে ইশারা করলো। তারপর ওনাদের দিকে তাকিয়ে বলল, যা বলবেন তাই করবো, কিন্তু ওর গায়ে যদি একটা আঁচড়ও লাগে না তাহলে খুব বেশি পস্তাবেন আপনারা।
কবির শেখ কিছু না বলে লোকগুলোকে ইশারা করতেই ওরা আজনের হাত আর চোখ বেঁধে দিয়ে হাত ধরে নিয়ে গাড়িতে বসালো। তারপর রঞ্জিত চৌধুরী আর কবির শেখ গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল ওরা। আজিয়ানও কিছু না বলে চুপচাপ ওদের সাথে গেল, কারণ অনিমা ওদের কাছে আছে, তাই ওকে সেটাই করতে হবে যেটা ওরা বলছে। চোখে তীব্র আলো এসে পড়ায় আস্তে আস্তে চোখ খুলে তাকালো অনিমা। ভালোভাবে তাকানোর পর নড়তে গিয়ে বুঝতে পারলো যে অনিমার হাত চেয়ারের সাথে বাঁধা, আর এটাও বুঝতে পারলো যে ওর মুখও বাঁধা। ভালো করে তাকিয়ে দেখলো যে ওর সামনে মিস্টার রঞ্জিত চৌধুরী দাঁড়িয়ে আছেন। ওনার মুখে শয়তানি হাসি, যে হাসি অনিমা আগেও দেখেছে। মিস্টার রঞ্জিত চৌধুরী অনিমার সামনে একটা চেয়ারে বসলো। অনিমা ভ্রুকুচকে তাকিয়ে আছে ওনার দিকে। রঞ্জিত চৌধুরী অনিমার সামনে একটা চেয়ারে বসে বলল, কেমন আছো মা? কতদিন পর দেখা হলো আমাদের, তাই না? লাস্ট আমাদের কবে দেখা হয়েছে মনে আছে তোমার? অনিমার চোখের সামনে সেই রাতের প্রতিটা দৃশ্য ভেসে উঠল। ওর বাবা সেই ঝুলন্ত লাশ, ওকে তুলে নিয়ে যাওয়ার সবকিছু, আর এসব মনে পড়তে ওর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সেটা দেখে রঞ্জিত চৌধুরী হেসে দিলেন, তারপর বললেন, যাক, মনে পড়েছে তাহলে। ও, তোমার মুখ তো বাধা, উত্তর দিবে কি করে, তাই না? দাঁড়াও। বলে অনিমার মুখের কাপড়টা নামিয়ে দিল। অনিমা চোখ নামিয়ে নিল। অনিমাকে চুপ করে থাকতে দেখে রঞ্জিত চৌধুরী বললেন, তুমি ঠিক সেই ভুলটাই করলে যে ভুলটা তোমার বাবা করেছিল। আচ্ছা, এই বাপ বেড়ে মিলে আমার পেছনেই কেন পড়লে বলো তো? অনিমা ওনার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ আপনার মতো শকুনদের নজর দেশের কিছু অসহায় মানুষের উপর থাকে, তাই আমার আব্বুর মতো কিছু সৎ মানুষ আপনাদের পেছনে পড়ে থাকতেই হয়। অনিমার কথায় মিস্টার রঞ্জিত চৌধুরী হাসতে হাসতে বলল, একদম বাবার মতো হয়েছে দেখছি। তো কালকে আমাকে এক্সপোজ করতে চাইছিল, তাই না? অনিমা শক্ত চোখে রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে বলল, সবটাই তো জানেন, আর জানেন বলেই তো আমি এখন এখানে আছি, তাই না? তাহলে এসব ফালতু নাটকের মানে কি? মিস্টার রঞ্জিত অবাক হয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, বাহ, গলার জোর খুব বেড়ে গেছে দেখছি। 7 বছর আগে বাচ্চা বেড়ে আমার একটা ধমকে ভেজা বেড়ালের মতো চুপসে গেছিল, ভাবা যায়? অনিমা কিছু না বলে চুপ করে রইল। মিস্টার রঞ্জিত বললেন, এবার চুপচাপ বলে দাও যে আর্টিকেলটা কোথায় রেখেছো। এটা শুনে অনিমা রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলল, একটু আগে বললেন না যে আমি আমার বাবার মতো হয়েছি, ভাবলেন কি করে? হাসান কোতোয়ালের মেয়ে হয়েও আমি নিজের প্রাণের ভয়ে আপনাকে আর্টিকেলটা কোথায় আছে বলে দিব? মিস্টার রঞ্জিত এবার খানিকটা চিন্তায় পড়ে যাওয়ার ভান করে বলল, খুব চিন্তার বিষয়, তাই না? নিজের প্রাণের কথা না হয় তাই ভাবলে, কিন্তু আদ্রিয়ান ওর প্রাণের কথাও ভাববে না? অনিমা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রঞ্জিত চৌধুরী অনিমার সামনেও আদ্রিয়ান ওদের কাছে বন্দি আছে সেই ভিডিওটা প্লে করলো। ভিডিওটা দেখে পুরো হ্যাং হয়ে গেল। আদ্রিয়ান একটা চেয়ারে বসে আছে, তবে বাধা নেই, কারণ আদ্রিয়ানকে আর যাই হোক বেঁধে রাখা যায় না, সেটা সবাই জানে। কবির শেখ ওর বরাবর বসে আছে, আর মাঝখানে আছে একটা টেবিল। কবির শেখ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কি কেমন লাগলো আমার চাল? আদ্রিয়ান একটা হাই তুলে বলল, বোরিং, সেই পুরনো স্ট্র্যাটেজি, নতুন কিছু ট্রাই করলে ভালো লাগতো আর কি। কবির শেখ রেগে বললেন, আচ্ছা, এত কনফিডেন্স দাবাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি, তোমার কি মনে হয় স্ট্র্যাটেজি তোমার কাছে শিখবো আমি? আদ্রিয়ান মুচকি হেসে বলল, ন্যাশনাল চ্যাম্পিয়ন নট ওয়ার্ড, সো এত প্রাউড করার মতো কিছুই নেই। কবির শেখ ভ্রু উঁচু করে বললেন, আচ্ছা তাই নাকি? এমনভাবে বলছো যে তুমি খুব এক্সপার্ট, তাহলে তো একটা দান খেলতেই হয়, কি বলো? দেখি কত ক্ষমতা তোমার। হ্যাঁ, যদি জিতে যাও তো আমি নিজে পুলিশের কাছে সারেন্ডার করব। আদ্রিয়ান হেসে বলল, আপনি নিজেও জানেন আপনি তা করবেন না, তবুও যখন আপনি খেলতে চাইছেন তো চলুন খেলা যায়। কবির শেখ ইশারা করতেই দাবার কোট আনা হলো। আদ্রিয়ান ব্ল্যাক নিল, আর কবির শেখ হোয়াইট। ব্ল্যাক আদ্রিয়ানের ফেভারিট, তাই ওটাই নিয়েছে। আরেকটা কারণ হলো ব্ল্যাক আগে অ্যাটাক করে না, ডিফেন্স দিয়ে শুরু করে, আর পারলে কাউন্টার অ্যাটাক করে, সেটাই ওর ভালো লাগে।
অভিষেক নিজের প্রথম শেল হোয়াইট পয়েন্টটাকে E4 কোর্টে চাললেন। আদ্রিয়ানো নিজের ব্ল্যাক পয়েন্টটাকে E5 কোর্টে চাললো। অভিষেক নিজের নাইটটাকে F6 কোর্টে চাললেন। আদ্রিয়ানো কিছু চিন্তা না করে সাথে সাথে ওর নাইটকে C6 এ চেলে দিল। অভিষেক একটু ভেবে নিজের বিশপকে C4 এ চাললো। আদ্রিয়ানো স্বাভাবিকভাবেই নিজের নাইটটাকে F6 এ দিল। অভিষেকটা ভেবে নিজের এগিয়ে আনা নাইটটাকে C5 কোর্টে চাললেন। চালটা চালে অভিষেকের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল, কারণ পরের চালটাতে ওনার নাইটটা সোজা আদ্রিয়ানের এরিয়ার F7 পয়েন্টটাকে ক্যাপচার করবে আর একই সাথে কুইন আর রুফ দুটোকেই অ্যাটাক করবে। এতে আদ্রিয়ানের কুইন বা রুফের মধ্যে কোনো একটা গুটি যাবেই আর বিশাল লস হবে, কারণ দুটো গুটি ইম্পর্টেন্ট। আর অভিষেক এই নাইটটাকেও আটকানোর কোনো উপায় নেই, কারণ অভিষেক তার বিশপ দিয়ে নাইটটাকে প্রোটেক্ট দিয়ে রেখেছে। আদ্রিয়ান কিছু চিন্তা না করে সোজার বিশপ C5 এ চাললো। অভিষেক অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিলেন। হাসতে হাসতে বললেন, এই স্কিল নিয়ে আমার সাথে দাবা খেলতে বসেছ? এটা দিয়ে কি হলো? আদ্রিয়ান ওনার দিকে তাকিয়েই একটু হেসে বলল, চাল চালুন। অভিষেক ওনার নাইট আদ্রিয়ানের F7 কোর্টের পয়েন্টটাকে ক্যাপচার করলেন। এবার নিশ্চিতভাবে আদ্রিয়ান নিজের কুইন বা রুফ এর মধ্যে কোনো একটা গুটি হারাবে। আদ্রিয়ান ভ্রুকুচকে থুতনিতে হাত রেখে কোর্টের দিকে তাকালো আর অভিষেকের মুখে বিজয়ের বাঁকা হাসি ফুটল। আদ্রিয়ান ওর এগিয়ে রাখা বিশপটাকে অভিষেকের F2 কোর্টের পয়েন্টটাকে ক্যাপচার করলো। তার ফলে কিং এর উপর চেক পড়লো। অভিষেক একটু ভাবনায় পড়লেও কিছুক্ষণ ভেবে তারপর বাঁকা হাসি দিয়ে বললেন, সত্যি তুমি খুব বোকা আদ্রিয়ান। অভিষেকের এই কথা বলার কারণ উনি ওনার কিং দিয়ে পয়েন্টটাকে ক্যাপচার করতেই পারবেন, আর তার পরের চালে আদ্রিয়ানের কুইন বা রুফের একটা তো যাবেই। আদ্রিয়ান কিছু না বলে চুপ করে রইল। অভিষেক ওনার কিং দিয়ে F2 কোর্টের পয়েন্টটা ক্যাপচার করে বললেন, আমার চালগুলো এরকমই হয় আদ্রিয়ান। শত্রু যখনই ভাবে যে সে আমার কিস্তিমাত করে দেবে, আমি ঠিক এইভাবে সেই ভাবনাকে ওপরে ফেলি, যেমন আজ ফেলছি। আদ্রিয়ান আর কিছু বলল না, শুধু ওর বাম পাশের নাইটটাকে E4 এ দিল আর আবারও কিং এর উপর চেক পড়ল। আদ্রিয়ান অভিষেকের দিকে তাকিয়ে বললেন, ভাবনা উপরে ফেলতে গেলে ভাবনাটাকে বুঝতে হয় মামা, আর আমার ভাবনা বোঝাটা এতটাও না সহজ নয়। অভিষেক একটু চিন্তায় পড়লেন, কখন আদ্রিয়ানের রুফ আর কুইন কে অ্যাটাক করে বসে আছে, কিন্তু আদ্রিয়ান ক্যাপচার করার সময়টাই দিচ্ছে না ওনাকে। পরপর দুইটা চেক দিয়ে একদিকে ব্যস্ত রেখেছে ওনাকে। অনিমা অবাক হয়ে কিছুক্ষণ ভিডিওটার দিকে তাকিয়ে কান্না ভেজা চোখে মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বলল, ওনাকে কেন আটকে রেখেছেন আপনারা? প্লিজ ওনাকে ছেড়ে দিন। মিস্টার রঞ্জিত একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি আর করবো বলো, দোষটা তো তোমার। তুমি তো উল্টো পাল্টা কাজ করো সবসময়। তুমি আমাদেরকে বলো আর্টিকেলটা কোথায় আছে, নইলে আদ্রিয়ানের শেষ দিন আজকেই হবে। অনিমা কিছু না ভেবেই রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ ওনার কোনো ক্ষতি করবেন না প্লিজ। রঞ্জিত চৌধুরী শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে তাহলে বলো তোমার আর্টিকেলটা কোথায় আছে। অনিমা কান্না থামিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, আমার ল্যাপটপে আছে। রঞ্জিত চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন, ঠিকই ধরেছিলাম তাহলে। মিস্টার রঞ্জিত অনিমার ব্যাগটা এনে ওখান থেকে ল্যাপটপ বের করে টেবিলে রেখে ওটা ওপেন করে বলল, পাসওয়ার্ড বলো। অনিমা চুপ করে আছে। মিস্টার রঞ্জিত রেগে গিয়ে বললেন, তুমি কি চাও আমি এখন সেই 7 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি করি? অনিমা চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে তারপর পাসওয়ার্ডটা বলে দিল, আর ফাইলের নাম আর পাসওয়ার্ডটাও বলতে হলো। আপাতত এছাড়া আর কিছুই করার নেই ওর। কিছুক্ষণ চিন্তা করার পর অভিষেক তার কুইন F3 দিল, তাতে আদ্রিয়ানের নাইটটার উপর অ্যাটাক হয়। এই চালটা দেখে আদ্রিয়ান বাঁকা হেসে ওর কুইন F6 দিল, এতে ওর কুইনটা নাইটের হাত থেকে বাঁচল। অভিষেক আবারও হাসলেন, আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি কি নতুন নতুন খেলা শিখেছো নাকি? আদ্রিয়ান ভ্রু কুচকালো। অভিষেক ওনার কিং দিয়ে আদ্রিয়ানের নাইটটাকে ক্যাপচার করলো আর হেসে বলল, এভাবেই আমি শত্রু মেরুদণ্ড ভাঙি।
আদ্রিয়ান উত্তর দিল না, শুধু কিছুক্ষণ ভেবে ওর একটা পর্ন D5 কোর্টে চালল। কবির শেখ কোর্টের দিকে তাকিয়ে চিন্তা করে তার একটা বিশপকে D5 চেলে পর্নটাকে ক্যাপচার করে ফেললো আর হেসে বলল, আর শত্রুপক্ষে পরিকল্পনা এভাবেই ফ্লপ করি। আদ্রিয়ান থুতনিতে 2 হাত দিয়ে কিছুক্ষণ চিন্তা করে কুইন টু F4 চাললো আর কিংকে চেক দিল। কবি শেখ তার কিং D3 কোর্টে চাললো। আদ্রিয়ান সঙ্গে সঙ্গেই ওর কুইন D4 কোর্টে দিয়ে কিংকে চেক দিয়ে দিল। কবি শেখ চেক থেকে বেঁচে কুইন E2 চাললেন। আদ্রিয়ান একটু হেসে ওর কুইন দিয়ে কবি শেখের বিশপটাকে ক্যাপচার করে বলল, ধৈর্য ধরুন বাবা, গেম বাকি আছে তো এখনো। কবি শেখ একটু ভেবে এবার সোজা সেই নাইট দিয়ে প্রথম যে অ্যাটাকটা করেছিলেন সেই অ্যাটাক প্ল্যান অনুযায়ী আদ্রিয়ানের রূপটাকেও ক্যাপচার করে শব্দ করে হাসতে লাগলেন। তারপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন, বলছিলাম না আমি যেই রাজ্যে হামলা করে সেই রাজ্য ধ্বংস করে দিই। দেখো ভালো করে তোমার কাছে এখন কি আছে? নাইট, বিশপ, রূপ সব হারিয়ে এক প্রকার শেষ। তুমি অনিমার আর্টিকেলটা জিজুকে দিয়ে দিয়েছি, আর এখন শুধু বেঁচে আছে কিং আর কুইন, মানে তুমি আর অনিমা। আগে রিক অনিমাকে মারবো, তারপর আমরা তোমাকে। বলেই জোরে জোরে হাসতে লাগলো কবির শেখ, আর আদ্রিয়ান গম্ভীর মুখ করে এক দৃষ্টিতে কোর্টের দিকে তাকিয়ে আছে। রঞ্জিত চৌধুরী এক এক করে সবগুলো পেজ ডিলিট করে দিয়ে অনিমার কাছে এসে ওর হাতের বাঁধন খুলতে খুলতে বলল, এবার সব শেষ। আমাকে এক্সপোজ করার চিন্তা আর প্রমাণ। আগেই বলেছিলাম আমার সাথে লেগো না, দেখলে কি হলো? এবার দেখো কি হয়। বলে অনিমাকে ধরে দাঁড় করাতেই অনিমা ছাড়া দিয়ে হাত সরিয়ে নিয়ে বলল, আপনারা কি এটা ছাড়া কিছু পারেন না? আমার আব্বুকে আমার ক্ষতি করার ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করেছিলেন, আর আমাকে আদ্রিয়ানের প্রাণে মারার ভয় দেখে আমাকে থামানোর চেষ্টা করছেন। আবার নিজেদের ক্ষমতাবান বলে দাবি করেন। লজ্জা করে না আপনাদের? মিস্টার রঞ্জিত ধমক দিয়ে বললেন, ওই একদম চুপ। হ্যাঁ, তোমার বাবা আমার এগেইনস্টে একটা আর্টিকেল ছাপাতে চেয়েছিলেন, তাই প্রথমে ওনাকে টাকা অফার করেছি, শুনেনি? প্রাণের ভয় দেখিয়েছি, তবুও থামেনি। শেষে তোমার ক্ষতি করার ভয় দেখিয়েছি তাকে, কিন্তু তোমার বাবা নাসর বাঁধা ছিলেন, তাই। অনিমা কাঁদতে কাঁদতে বলল, তাই আপনি আমার বাবাকে মেরে ফেললেন আর সকলের সামনে এটাকে সুইসাইড বানিয়ে দিলেন, তাই তো? ওই রিপোর্ট, পুলিশদের ইনকোয়ারি, জার্নালিস্টদের আর্টিকেল সব ওদের টাকা খাইয়ে মিথ্যে বলে বানিয়েছেন, রাইট? মিস্টার রঞ্জিত একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, হ্যাঁ করেছি, তাতে কার কি? তুমি তখন চলে যাওয়ার পর আমরা এসে তোমার বাবাকে তোমারই বাবার রুমে নিয়ে গিয়ে ফাঁস দিয়ে খুন করেছি। ওই একা একটা মানুষের সামলাতে আমাদের 12টা বেজে যাচ্ছিল। কি গায়ে জোরে বাবা! অনেক কষ্টে অনেকে মিলে কাবু করতে হয়। খুব ছটফট করছিল। শেষে শুধু একটা কথাই বলেছিল, আমার মেয়েটাকে কিছু করো না। ও কিচ্ছু করেনি, দয়া করে ওর কোনো ক্ষতি করো না। যত সব। অনিমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এইসব শুনে যে কতটা কষ্ট দিয়ে মেরেছে ওরা ওর আব্বুকে, আর ও কিছু করতে পারেনি, কিচ্ছু না। আর তিনি মরার আগেও শুধু ওর কথাই চিন্তা করেছে। এইসব কথা ভাবতে ভাবতে মিস্টার রঞ্জিত বললেন, এবার তুমিও মরবে একই ভাবে, তবে তোমাকে আমি মারবো না, আমার ছেলে মারবে। অনিমা অবাক হয়ে তাকালো। মিস্টার রঞ্জিত হেসে বললেন, ওর খুব শখ, আদ্রিয়ানের সামনে নিজের হাতে ও তোমাকে মারবে। আর তুমি মরলে তো আদ্রিয়ান এমনিতেই মরে যাবে তোমার শোকে, তাই না? হঠাৎ করেই রিক ওখানে এসে বলল, একদম তাই। অনিমা চমকে তাকিয়ে দেখলো রিক দাঁড়িয়ে আছে, আর মুখে বাঁকা এক হাসি। অনিমা কান্না জড়িত চোখে একবার রিক আর একবার মিস্টার রঞ্জিতের দিকে তাকালো। এদিকে আজিয়ান বেশ গম্ভীর ভাবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর ওর ডান পাশের বিশপটাকে G4 কোটে চাললো। ফলে আবারও চেক পড়লো আজিয়ানের। কবি শেখ হেসে বললেন, কি করছো আদ্রিয়ান? বারবার চেক দিয়ে যাচ্ছ তো দিয়ে যাচ্ছ, কি হয়েছে তাতে? আমি তো বলেছি আমি শত্রু ভাবনাগুলোকে গুড়া থেকে শেষ করে দেই আমার ভাবনা দিয়ে। আজিয়ান এবারেও কিছু না বলে গম্ভীর মুখ করে বসে আছে আর গভীর ভাবে ভাবছে।
অভিষেক ওনার কিংটাকে এক কোট পিছিয়ে নিতেই আজিয়ান একটা বাঁকা হাসি দিল। তারপর অভিষেকের দিকে তাকিয়ে বলল, ইউ নো হোয়াট মিস্টার শেখ, আজ আপনার প্রত্যেকটা চাল আপনার বোকামির পরিচয় ছিল। আপনি আপনার গুটিগুলো স্যাক্রিফাইস করা দেখে না ভাবছিলেন যে আমি খেলায় খুব কাঁচা, আর এটা ভাবাই আপনার প্রথম ভুল ছিল। কারণ আমার গুটি স্যাক্রিফাইস করা আমার অনজ্ঞতা ছিল না, আমার ট্র্যাপ ছিল। আপনার দ্বিতীয় ভুল ছিল এটাই যে আপনি জিতে যাচ্ছেন বলে এতটা ওভার কনফিডেন্ট ছিলেন যে কিং এক কোট পেছানোর আগে এটা দেখেননি যে আমার এই ছোট বিশপটা আপনার কুইনকে ক্যাপচার করে ফেলবে। বলেই ওর বিশপ দিয়ে কুইনটা ক্যাপচার করে ফেলল। অভিষেক অবাক হয়ে তাকিয়ে রইলেন। আজিয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলল, এই ভুলটা আপনি আজও করেছেন। নিজের বুদ্ধির উপর এতটা ওভার কনফিডেন্ট ছিলেন যে আপনার প্ল্যানটা যে পুরো ফ্লপ হতে পারে সেটা ভাবেননি। ভেবেছিলেন সবকিছু আপনার প্ল্যান মাফিক কি হচ্ছে তাই চিল করা যাক, তাই তো? কিন্তু এটা তো ভাবেননি। আর হ্যাঁ, বাপ কা এক বাপ হতা হ্যাঁ। আর আপনার ভাবনা দিয়ে আমার ভাবনাকে উপরে ফেলা তো কোনো চান্সই নেই, কারণ আপনার ভাবনা যেখানে শেষ হয় আমার ভাবনা সেখান থেকে শুরু হয়। অভিষেক ভীত হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মানে? আজিয়ান একটু হেসে আলসেমি ছেড়ে সোজা হয়ে বসতেই ওই রুমে পুলিশ ফোর্স এসে সব লোকগুলোকে আটকে ফেললো, আর অভিষেককেও ঘিরে ফেললো লোকগুলো। অভিষেক অবাক হয়ে আজিয়ানের দিকে তাকাতেই আজিয়ান কোর্টের দিকে তাকিয়ে ওর কুইনটাকে সোজা অভিষেকের কিং এর বরাবর কোর্টে রেখে অভিষেকের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, চেকমেট মামা। অভিষেক হকচকিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এসবের মানে কি? হ্যাঁ, আজিয়ানও মুচকি হেসে উঠে দাঁড়িয়ে অবাক হওয়ার ভান করে বলল, সে কি মামা, আপনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েও চেকমেট মানে জানেন না? মন তবুও যখন আপনি বুঝতে পারছেন না তখন বলে দিচ্ছি, চেকমেট মানে হলো আপনার খেলা শেষ, আর সাথে আপনার সমস্ত প্ল্যানও শেষ। আজিয়ানের কথা শুনে অভিষেক বেশ ভালোই বুঝতে পারছেন যে ওনার বিরুদ্ধে কোনো না কোনো প্রুফ আজিয়ান পুলিশের কাছে দিয়েছে, তাই তো পুলিশ ওনাকে ঘিরে ধরেছেন। এসব ভেবে উনি রেগে আজিয়ানের একদম কাছে গিয়ে ধীর কণ্ঠে আস্তে আস্তে বললেন, আদ্রিয়ান, আমাকে এখনো পর্যন্ত চিনো না তুমি। এদের আমায় যেতে দিতে বলো। এরা ভুলে যেও না যে তোমার পান আদ্রিয়ান, আমাকে এখনো পর্যন্ত চিনো না তুমি। এদের আমায় যেতে দিতে বলো। এরা ভুলে যেও না যে তোমার পান বোমরা আমাদের হাতে আছে। এখানে আমার সাথে কিছু হলে অনিমার সাথে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আজিয়ান হাত ভাঁজ করে ঝুকুচকে তাকালো অভিষেকের দিকে। হঠাৎ করেই ওখানে রঞ্জিত চৌধুরী এসে বলল, কি ব্যাপার অফিসার, এখানে এভাবে আসার মানে কি? অফিসার একবার অভিষেক আরেকবার মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, মিস্টার চৌধুরী অ্যান্ড মিস্টার শেখ, ইউ বোথ আর আন্ডার অ্যারেস্ট। অভিষেক একটু চেঁচিয়ে বলল, হোয়াট? মিস্টার রঞ্জিত অবাক হয়ে গেলেন। অফিসারের দিকে তাকিয়ে বললেন, ওয়েট অফিসার, আপনারা এখানে এসে হুট করে আমাদের হ্যারাস করতে পারেন না। আপনাদের সকলের জব শেষ করে দেবো আমি। আপনারা জানেন না আপনারা কাকে অ্যারেস্ট করতে এসেছেন? অফিসার মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন, আমাদের কিছু করার নেই স্যার, উপযুক্ত প্রমাণ থাকলে আমাদের অ্যারেস্ট করতেই হয়। মিস্টার রঞ্জিত একটু ঘাবড়ানো কণ্ঠে বলল, কি কি প্রমাণ আছে আপনাদের কাছে? আজিয়ান এতক্ষণ চুপচাপ এনাদের কথা শুনছিল, এবার মুচকি হাসি দিয়ে বলল, আরে সবকিছু জানতে পারেন, একটু তো অপেক্ষা করুন। মিস্টার রঞ্জিত এবার খুব ভালোভাবে বুঝতে পারলো যে বড়সড় কোনো ব্ল্যান্ডার হয়ে গেছে। পুলিশ এসে ওনাদের ঘিরে ধরার সাহস এমনি এমনি করেনি, তাই এবার মুখ্যম চালটা চালতে হবে। তাই উনি ওনার ফোন থেকে কাউকে মেসেজ করতেই রিকের ভেতরে, তবে একা নয়, সাথে অনিমাও আছে। রিক অনিমার গলায় ছুরি ধরে আছে। রিক অনিমাকে ধরে এনে বলল, ওদের সবাইকে সরতে বলো আদ্রিয়ান, নইলে অনিমার গলা কাটতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আজিয়ান একবার রিক আরেকবার অনিমার দিকে তাকিয়ে বলল, রিক ওকে ছেড়ে দাও। রিক একটু হেসে বলল, ছাড়বো তো, আগে আমার বাবা আর মামাকে যেতে দাও। অনিমার মাথা নিচু করে কেটে যাচ্ছে, একটু নড়লেই ওর গলা কেটে যাবে। অভিষেক আর রঞ্জিত চৌধুরী দুজনেই নিজেদের মধ্যে শয়তানি হাসি দিচ্ছেন। আজিয়ান বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করছো কি? তুমি জানো না যে ওনারা কেমন? তবুও তুমি। রিক আজিয়ানকে থামিয়ে দিয়ে বলল,
হ্যাঁ, তবুও, কারণ ওরা আমার বাবা আর মামা। ওরা যেমনই হোক না কেন আমি প্রোটেক্ট করবই। কি মামা এন্ড বাবা, এটাই তো ভেবেছিলে তোমরা, তাই না? এটুকু বলে অনিমার গলা থেকে ছুরিটা নামিয়ে নিল। রিক ওনাদের দুজনের দিকে তাকিয়ে বলল, এরকমই মনে হয়েছিল তোমাদের আমাকে, তাই না? সারা জীবন তোমরা আমাকে ইউজ করে যাবে আর আমি বোকার মতো সবটা মেনে নিব, তাই তো? আজিয়ান বাঁকা হাসলো আর অনিমাও নিজের চোখ মুখে একটা শ্বাস নিল। কবির শেখ অবাক হয়ে বললেন, বাবাই কি বলছো কি তুমি? কবির শেখকে কথাটা শেষ করতে না দিয়ে রিক চিৎকার করে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। বাবাই বলে ডেকো না মাই, প্লিজ। মিস্টার রঞ্জিত রেগে বললেন, কি করছো কি তুমি রিক? ভুলে যেও না আমি তোমার বাবা। ডিজিলি বাবার সাথে এরকমটা করবে তুমি? রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, খারাপ লাগছে নাকি? আমারও লেগেছিল, এর চেয়েও বেশি খারাপ লেগেছিল আর কষ্ট লেগেছিল। বাই দ্য ওয়ে, অফিসার, অ্যারেস্ট দেম। অফিসার এগোতে আসলেই কবির শেখ রাগী কণ্ঠে বললেন, দাঁড়ান, কিসের জন্য অ্যারেস্ট করছেন আপনারা আমাদের? আর তার কি প্রমাণ আছে আপনার কাছে? আজিয়ান যেন এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ যাবৎ। আজিয়ান দরজার দিকে তাকিয়ে কাউকে ইশারা করতেই সাথে সাথে হুড়মুড় করে অনেকগুলো লোক ভেতরে ঢুকে গেল। প্রত্যেকেই সাংবাদিক। ওনারা এসেই রঞ্জিত চৌধুরী আর কবির শেখকে ঘিরে ধরে নানা রকম প্রশ্ন করতে লাগলেন। একজন সাংবাদিক রঞ্জিত চৌধুরীকে বললেন, স্যার, সবাই আপনাকে এতদিন একজন সৎ আর ভালো একজন জননেতা হিসাবে জানতো, অথচ আজ আপনার যে আসল চেহারা সারা দেশের সামনে এলো, এটা নিয়ে আপনার কি মতামত? আরেকজন কবির শেখকে উদ্দেশ্য করে বললেন, স্যার, আপনার স্মাগলিং এর বিজনেস সম্পর্কে আমরা যেটুকু তথ্য পেয়েছি তা কতটা সত্যি? অন্য একজন বললেন, আমরা এতক্ষণ লাইভে যে জিনিসগুলো এবং কবির শেখের স্বীকারোক্তি দেখলাম, তারপর কি হাসান কোতোয়ালের মার্ডার নিয়ে আপনাদের কিছু বলার আছে? কবির শেখ আর মিস্টার রঞ্জিত কি বলবেন? ওনারা তো হতভম্ব হয়ে বসে ভাবছেন যে ওনাদের সাথে ঠিক কি হচ্ছে। এর মধ্যে আদিপ, আশিস, অরুমিতা, তীব্র, স্নেহা, স্নিগ্ধা ওরা সবাই চলে এলো। আজিয়ান পকেটে হাত ঢুকিয়ে ওনাদের সামনে দাঁড়িয়ে বললেন, কি কিছুই বুঝতে পারছেন না, তাই তো? রিকো একটু হেসে বলল, না বোঝারই কথা। চলো ওনাদের একটু শুরু থেকেই এক্সপ্লেন করা যাক, নইলে জেলে গিয়েও শান্তি পাবে না বেচারারা। একটু থেকে রিক একটা লম্বা শ্বাস নিয়ে প্রেসের লোকদের দিকে তাকিয়ে বলল, আপনারাও সব ভালো করে রেকর্ড করুন, কারণ সব তো আপনাদেরও জানা উচিত, তাই না? সবটা রেকর্ড করুন। এটাই ভাবছো তো যে যেই ছেলেটা তোমাদের কথায় উঠতো বসতো, তোমরা যা বোঝাতে তাই বুঝতো, তাহলে হঠাৎ আজ কি হলো যে পাল্টি মেরে পুরো পুলিশের হাতে তুলে দিল? তোমাদের আসল রূপটা তো আমি সুইডেনই দেখে নিয়েছিলাম। মিস্টার রঞ্জিত চৌধুরীর পথের কাঁটা যদি তার নিজের ছেলে হয়, তাহলে সেই কাঁটা উপড়ে ফেলতেও সে দুবার ভাববে না, তাই না ড্যাড? মিস্টার রঞ্জিত চৌধুরী অবাক হয়ে গেলেন। রিক একটা হাসি দিয়ে বলল, কি ভাবছো আমি কি করে জানলাম, তাই তো? কারণ তোমরা যখন এসব কথা বলছিলে তখন আমি সুইডেনে বসে সেটার লাইভ শো দেখছিলাম, আর সেই কথা শুনে আমার প্রাণপ্রিয় মামার মুখের হাসিটাও দেখেছিলাম। অ্যান্ড অল থ্যাঙ্কস টু আদ্রিয়ান। ও না থাকলে আমি জানতেই পারতাম না আমার বাবা আর মামা আমায় এতটা ভালোবাসে। আজিয়ান নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল আর সেদিনের কথা ভাবতে লাগলো। আজিয়ান ল্যাপটপটা বের করে খুলে একটা সিডি ইনপুট করে ওটা চালু করে রিকের সামনে ধরলো। এতে রঞ্জিত চৌধুরী আর কবির শেখের বলা কথাগুলো দেখলো। রিক কিছু না বলে দু হাতে তার মুখ চেপে ধরলো। আজিয়ানও কিছু না বলে চুপ করেই রইল। কিছুক্ষণ পর দেখলো রিক হালকা কেঁপে কেঁপে উঠছে। আজিয়ান রিকের কাঁধে হাত রেখে বলল, নিজেকে শক্ত করো। আমি জানি তোমার ভেতর দিয়ে কি যাচ্ছে, বাট এটা ভেঙে পড়ার সময় নয়। রিক একটা লম্বা শ্বাস টেনে সোজা হয়ে বসে বলল, আমায় কি করতে হবে? আজিয়ান স্বাভাবিকভাবেই বলল, একটু নাটক। রিক ভ্রুকুচকে তাকিয়ে বলল, মানে? আজিয়ান উঠে দাঁড়িয়ে বলল, দেখো, আমাদের কাছে যেটুকু প্রমাণ আছে তা যথেষ্ট নয়। সব থেকে বড় প্রমাণ হবে ওনাদের মুখের স্বীকারোক্তি, আর সেটা তোমাকেই করাতে হবে। রিকো উঠে দাঁড়িয়ে বলল, প্ল্যানটা কি?
তোমাকে ওনাদের সামনে এমন বিহেভ করতে হবে যে তুমি ওনাদের সাথে আছো, আর কথায় কথায় নিজেদের দোষ ওনারা স্বীকার করবেই, আর তোমাকেও সেই কথাটা রেকর্ড করতে হবে প্রমাণ হিসেবে। আর বাকিটা আমি বলে দেবো। রিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাকে একটু ভাবতে দাও। বলে বেডে বসে দুহাত আবার মুখে চেপে ধরল। আদ্রিয়ান ওর পাশে বসে বলল, ওকে, টেক ইউর টাইম। কবির শেখ আর মিস্টার রঞ্জিত তো অবাকের শেষ পর্যায়ে। আদ্রিয়ান বলল, এরপরের দিনে রিক আমার কাছে এসে বললো যে ওরা আজই এসব করতে, কারণ যতই আপন হোক না কেন এরকম মানুষের শাস্তি পাওয়াটা খুব জরুরি। আর এরপরে যা হয়েছে তা আপনাদের প্ল্যান অনুযায়ী নয়, আমাদের প্ল্যান অনুযায়ী হয়েছে। আপনারা আমাদের নাচাচ্ছিলেন না, বরং আমরা আপনাদের নাচাচ্ছিলাম। কবির শেখ অবাক হয়ে বললেন, তার মানে সুইডেন থেকে এসে রিক সবকিছু নাটক করছিল? আদ্রিয়ান হেসে দিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান না, আগে তো কিছু ঝলক আপনাদের দেখিয়ে দিই, লাইক যেটাকে দেখে লাজা। বলে আদ্রিয়ান একটা অডিও সমস্ত মিডিয়া আর সমস্ত পুলিশদের সামনে প্লে করলো। ও, তার মানে জার্নালিস্ট মিতাকে তোমরাই খুন করেছো? আরে হ্যাঁ, ওই মেয়েটা আমাদের গোডাউনের স্মাগলিং এর ছবি তুলছিল, কাউকে যাতে দিতে না পারে সেজন্যই তো ওখান থেকে পালানোর আগেই আমাদের লোক দিয়ে খুন করেছিল। শুনেছিলাম ওনাকে নাকি রেপও করা হয়েছিল। হ্যাঁ, ওই জোয়ান ছেড়ে পেলে তো, তাই? তার মানে সেটাও তোমাদের লোকই করেছে? হঠাৎ এগুলো জিজ্ঞেস করছো যে? অডিও শুনে কবির শেখ আর রঞ্জিত চৌধুরী দুজনেরই ঘাম বেরোতে শুরু করলো। সেটা দেখে রিক হেসে দিয়ে বলল, এতটুকু দেখেই ঘাবড়ালে হবে? ঝাটকা খাওয়া তো এখনো অনেক বাকি আদ্রিয়ান। আদ্রিয়ান ইশারা করতেই কিছু লোক আতাউরকে ধরে নিয়ে এলো। আতাউরকে দেখি চমকে গেল ওনারা দুজন। আতাউরকে জিজ্ঞেস করতে সব সত্যিটা বলে দিল মিডিয়ার সামনে। রঞ্জিত চৌধুরী অবাক হয়ে বললেন, কিন্তু খবর তোমরা কি করে? রিক বাঁকা হেসে বলল, মনে আছে ড্যাড, আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে কে ইনফরমেশন দিত তোমাদের? হ্যাঁ, সেটা তো সাবধান করতে, তাই না? রিক এবার শব্দ করে হেসে দিয়ে বলল, কাম অন ড্যাড, এখনো বোঝোনি? আসলে আমি খবর দিচ্ছিলাম না, নিচ্ছিলাম যে এক্স্যাক্টলি কাজটা কে করেছে। ওনারা কিছু বলবেন সেই ভাষাটাই আর নেই। সাংবাদিকরা সবকিছু ভিডিও করছে আর লাইভ দেখানো হচ্ছে সব চ্যানেলে। এবার আদ্রিয়ান মিতার পাঠানো সেই স্মাগলিং এর ছবি আর সেই আর্টিকেলের খন্ডাংশ পুলিশের হাতে তুলে দিল। সেটা দেখে কবির শেখ চমকে গিয়ে বললেন, এটা কি করে সম্ভব? এগুলো তো আমরা নিজের হাতেই পড়িয়েছি। রিক তো নিজেই আমাদের হাতে দিয়েছিল এগুলা। আদ্রিয়ান কবির শেখের কথা শুনে একটু হেসে বলল, আরে মামা, এত ব্যাকডেটেড হলে হবে? কপি আর প্রিন্ট বলেও যে একটা ব্যাপার থাকে সেটা ভুলে যাচ্ছেন তো। বলেই আদ্রিয়ান আর রিক দুজনে হাই ফাইভ করলো। অনিমা হাত ভাঁজ করে মিটমিটিয়ে হাসছে, বাকি সকলের মুখই হাসি। কবির শেখ চোখ বন্ধ করে একটা আফসোসের শ্বাস নিলেন। রিক এবার একটু সিরিয়াস হয়ে কবির শেখের দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না মামা, আমি তোমার শিক্ষায় বড় হয়েছি আর আমার শরীরে কবির শেখের রক্ত বইছে। আর সে কারণেই পেছন থেকে ছুরি মারা আর কাছের মানুষদেরকে আঘাত করা দুটোই খুব ভালোভাবে শিখেছে, তাই তো সেটা তোমাদের উপরেই অ্যাপ্লাই করলাম। কবির শেখ রেগে বললেন, বিশ্বাসঘাতক একটা। রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ছোটবেলা থেকে নিজের বাবা মার থেকেও বেশি ভালোবাসতাম আমি তোমাকে। তোমার সব কথা শুনতাম, ঠিক ভুল বিচার করিনি। কিন্তু তোমরা কি করেছো? আমাকে শুধু ইউজ করেছো। নিজেদের স্বার্থে না তুমি আমাকে কোনোদিন ভালোবেসেছো আর না মূল্য দিয়েছো। কবির শেখ চোখ সরিয়ে নিলেন। রিক মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বলল, আর আমার বাবা, তার কথা তো নাই বললাম। প্রয়োজনে আমাকে দুনিয়া থেকে সরাতেও তো সে দুবার ভাববে না। মিস্টার রঞ্জিত কিছু না বলে চুপ করে আছেন। মিডিয়ার সামনে তো আজ ওনার সব শেষ হয়েই গেছে, কিছু বলা আর না বলা সমান। আজ জানি একটু গলা ছেড়ে বলল, আর হ্যাঁ, হাসান আঙ্কেল মানে অনিমার বাবাকে কিভাবে মেরেছেন, কেন মেরেছেন, তার স্বীকারোক্তি লাইভ শো পুরো দেশ দেখেছে। মিস্টার রঞ্জিত হক চকিয়ে বললেন, মানে কিভাবে, কি সব হচ্ছে এখানে? আদ্রিয়ান অনিমার দিকে তাকাতেই অনিমা ওর লং শার্টের বোতাম থেকে একটা ছোট্ট ক্যামেরা বের করে বলল, ঠিক এভাবেই। মিস্টার রঞ্জিত রাগে দাঁত কর্মর করে বললেন,
তার মানে তখন তোমার ভয় পাওয়া কান্না করা পুরোটাই নাটক ছিল? অনিমা একটু হেসে বলল, কেন? আপনি করেননি নাটক 7 বছর আগে পুলিশ মিডিয়ার সামনে? আমি তো জাস্ট নাটকটা ফেরত দিলাম মাত্র। আজিয়ান এবার মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন, তবে আপনি আপনার যে শ্যালক মহাশয়ের উপর এত ভরসা করে সেই আপনার পিঠে ছুরি মারার অপেক্ষায় ছিল, সেটা কি জানেন? কবিশেখ হকচকিয়ে গেলেন। মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন, মানে? আজিয়ান কবিশেখের দিকে তাকিয়ে বলল, ওনার প্ল্যান ছিল আপনারই হাতে আপনার ছেলেকে মারিয়ে আপনাকে ফাঁসিয়ে দিয়ে পার্টিতে আর আপনার সম্পত্তিতে দখল নেওয়া। হ্যাঁ, আমি মিথ্যে বলছি না, জিজ্ঞেস করুন। কবিশেখ চেঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম। আমার এতদিনের পরিশ্রমে একটি উদ্দেশ্য ছিল, এসব সম্পত্তি আর পার্টিতে নিজের অধিকার করা, কিন্তু সব ব্যস্ত গেল। তবে ছাড়বো না কাউকে, কিছুতেই না। আমার 2 বাগনা মিলেই আমার শেষ করলো, তো আজ আমি ওদেরই শেষ করব। 2 ভাগ্নে শুনে রিক বেশ অবাক হলো। অভিষেক চেঁচিয়ে বললেন, ওর জন্য সব শুরু হয়েছে, আগে ওকে শেষ করব। বলে কেউ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে বন্দুক বের করে আজিয়ানের দিকে শুট করলো। মুহূর্তেই পরিবেশটা স্তব্ধ হয়ে গেল। ব্যাপারটা এত দ্রুত ঘটলো যে কেউ কিছু বুঝে উঠতে পারলো না। কিন্তু গুলিটা আজিয়ানের গায়ে লাগেনি, লেগেছে অনিমার গায়ে। কারণ অনিমার সাথে সাথে আজিয়ানকে ধাক্কা দিয়ে সরাতে গেছিল। আজিয়ান বেঁচে গেলেও ওর গায়ে গুলিটা লেগে যায়। কবিশেখ আবারও শুট করার আগে রিক ওনার হাতে শুট করে দেয়, আর বন্দুকটাও পড়ে যায়। ওর ইচ্ছে করছিল মাথায় করতে, কিন্তু এত সহজে মৃত্যু ওনার পাওনা নয়। এরকম কিছু হবে উপস্থিত আর কেউই ভাবতে পারেনি। অনিমা ঢলে পড়তে আজিয়ান ওকে ধরে বসে পড়ল। আজিয়ান কিছু বলবে সেই শক্তি আর পাচ্ছে না। হতভম্ব হয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা কিছু বলতে চেয়েও আর বলতে পারলো না, শুধু চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল তার, আর আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলল। আজিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। সকলেই হতভম্ব হয়ে গেছে। এইরকম একটা ঘটনা ঘটে যাবে কেউ কল্পনাও করতে পারেনি। রিকো ধপ করে বসে পড়ল অনিমার সামনে। স্নিগ্ধা ওরা সবাই দৌড়ে এলো। অভিষেক বেশি ডেসপারেট হয়ে গেছে, তার জন্য পুলিশ আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওনাদের নিয়ে চলে গেল। জার্নালিস্টরা কিছু পুলিশের পিছনে গেল, আর কিছু এইখানে অনিমাদের দিকে ক্যামেরা টার্ন করলো। স্নিগ্ধা চেঁচিয়ে উঠে বলল, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? ওকে হসপিটালে নিতে হবে, প্রচুর ব্লিডিং হচ্ছে। স্নিগ্ধার আওয়াজে আজিয়ান আর রিক দুজনেরই হুঁশ এলো। তীব্র দৌড়ে গাড়ি বার করতে চলে গেল। আজিয়ান অনিমার গালে হাত রেখে হালকা ঝাঁকিয়ে বলল, জান পাখি, হ্যাঁ জান পাখি, কেন বললি এরকম? কে আসতে বলেছিল সামনে? হ্যাঁ, ওয়াই ড্যাম ইট। রিক নিজেও স্তব্ধ হয়ে গেছে, কিন্তু নিজেকে সামলে আজিয়ানের দিকে তাকিয়ে হালকা কাপা গলায় বলল, আদ্রিয়ান প্লিজ শান্ত হও, ওকে হাসপাতালে নিতে হবে, ওঠাও ওকে। অফ্র ইতস্তত গলায় বলল, হ্যাঁ স্যার, বেশি লেট হয়ে যাওয়ার আগে। আজিয়ান ধমক দিয়ে বলল, ওই লেট হয়ে গেলে মানে কি? কিচ্ছু হবে না ওর, কিচ্ছু হবে না। বলে আজিয়ান অনিমাকে কোলে তুলে নিয়ে দ্রুত পদে বেরিয়ে গেল। ওর পেছন পেছন বাকিরাও গেল, সাথে জার্নালিস্টরাও। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে অনিমাকে। বাকি সবাই বাইরে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা ডক্টর, তাই ও ভেতরে আছে। বাইরে সাংবাদিকরা ভিড় করে আছে, কিন্তু পুলিশ ওনাদের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। সকলের মুখেই টেনশনের ছাপ স্পষ্ট। আদিপ, আশিস, অভ্র তীব্র গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। অরু আর স্নেহা বেঞ্চে বসে কাঁদছে। আজিয়ান হাঁটু গুটিয়ে ফ্লোরে বসে আছে। ওর শার্টে অনিমার শরীরের রক্ত লেগে আছে, যে চুলগুলো এলোমেলো হয়ে আছে। রিক দেয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ওর মানসিক অবস্থাও ভালো নেই। ও তো খুব ভালোবাসতো মেয়েটাকে, নিজের ভালোবাসার মানুষকে নিজেরই চোখের সামনে অলমোস্ট মৃত্যুর সাথে লড়াই করতে দেখাটা যে কতটা যন্ত্রণার, সেটা আজিয়ান আর রিক দুজনেই ভালো করে বুঝতে পারছে। কিন্তু একটা ভেবে রিক গিয়ে আজিয়ানের পাশে ফ্লোরে বসে ওর কাঁধে হাত রেখে বলল,
নিজেকে সামলাও, কিছুই হবে না ওর। তোমার জন্য হলেও ফিরে আসতে হবে ওকে। আজিয়ান শান্ত দৃষ্টিতে তাকালো রিকের দিকে। চোখ লাল হয়ে আছে আজিয়ানের। রিক এক হাত জড়িয়ে ধরে একটা শ্বাস ফেলে বলল, ওঠো, বেঞ্চে এসে বসো। আজিয়ান কোনো রেসপন্স করলো না, তাই রিক নিজেই ওকে ধরে উঠিয়ে বেঞ্চে বসিয়ে দিল। নিজেও ওর পাশে বসে মুখ চেপে ধরে বসে আছে। একটা দমবন্ধ হওয়ার মতন পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। অনিমা ওদের সকলের কলিজার টুকরো ছিল, আর সেই মেয়েটার এরকম অবস্থা দেখে প্রত্যেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে। এর মধ্যে মিস্টার আর মিসেস আবরার দৌড়ে ভিতরে এলেন। ওনারা পুরোটা নিউজই দেখেছেন টিভিতে, আর অনিমার গুলি লাগা নিউজটা শুনে ওনারা ছুটে এসেছেন হসপিটালে। মিসেস আবরার আজিয়ানের পাশে বসে বলল, কেমন আছে অনিমা? ডক্টর কি বলেছে? মানিক আবরারও বললেন, কোথায় আছে মামুনি এখন? আজিয়ান কিছু না বলে চুপচাপ বসে আছে। রিক নিজেই বলল, একটু আগে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে, এখনো ডক্টর বের হয়নি। মিস্টার আর মিসেস আবরার দুজনেই বেঞ্চে বসলো। একটু পরে স্নিগ্ধা আর একজন ডক্টর বেরিয়ে এলেন। ওদের দেখে সবাই নড়ে চড়ে দাঁড়ালো। আজিয়ান আর রিক দুজনেই দ্রুত পদে গেল ওদের সামনে। আজিয়ান কাপা গলায় বলল, কি একটা অবস্থা ওর। রিকও ওনাদের দিকে তাকিয়ে বলল, বুলেটের পজিশনটা কি, মানে রিস্ক নেই তো? স্নিগ্ধা আর মেল ডাক্তার একে অপরের মুখ চাওয়াচুই করলেন। আজিয়ান অধৈর্য হয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, তোমরা কিছু বলবে? রিক দাঁতে দাঁত চেপে বলল, স্নিগ্ধ, তুই বলবি নাকি আমি ভেতরে ঢুকবো?